পাত্রী দেখতে এসে পাত্রীর ডিভোর্সি বড় বোনকে পছন্দ হয়ে গেল। পাত্রীর ঠিক পাশে তার ডিভোর্সি বোন নবনী দাঁড়িয়ে আছে। আমি বিয়ের পাত্রীকে না দেখে নবনীর দিকে চেয়ে আছি। এই ব্যাপারটা দুই পক্ষের সবাই টের পাচ্ছে, শুধু নবনী এখনো খেয়াল করছে না। ইস, মেয়েটা আমার দিকে কখন তাকাবে। পাত্রীর ঠিক সামনে সোফায় বসে একমনে ভাবছে আমান ফাহমি। গত বছর ইন্টার্নি শেষ করতে না করতেই মাত্র 1 বছরের মধ্যেই প্রফেশনাল ডাক্তারের তকমা পেয়ে গেছে। বিয়ের পাত্রী ঋতু ও মেডিকেল স্টুডেন্ট। এবছর 3rd ইয়ারে উঠেছে মেয়েটা। ডাক্তারে ডাক্তারে দারুণ মিলবে ভেবেই পরিবারের কথায় ঋতুকে দেখতে আসা, কিন্তু এখন কিনা তার পাত্রীর বড় বোনকেই পছন্দ হয়ে গেছে। ঋতুর বাবা ফরিদ হোসেন বেশ বিব্রত হয়ে বলে উঠলেন, আমার মেয়ে কিন্তু মেডিকেল কলেজে ওর ব্যাচের মধ্যে সেকেন্ড, ফার্স্ট পজিশনে আছে একটি ছেলে। তবে আশা করা যায় ঋতু তাকে টপকে যাবে। আচ্ছা, আমরা বড়রা তো কথা বলছি, তোমরা বরং একটা কাজ করো বাবা, তুমি আর ঋতু আলাদাভাবে কথা বলো। এই ঋতু, আমানকে তোর ঘরে নিয়ে যা। তার আর দরকার নেই আঙ্কেল, আমি ঋতুকে নয় ঋতুর বড় বোনকে বিয়ে করতে চাই। ওনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমানের মুখে কথা শুনে এবার বাড়ির শুধু সবাই চমকে উঠল। পাত্রীর সামনে একই দুঃসাহসিক কথাবার্তা। এতক্ষণে অবনী আমানের দিকে তাকালো। মেয়েটা শান্ত দৃষ্টি, নরম পাতলা দুটি ঠোঁট, বুকের ভেতর সমুদ্রের জোয়ার তুলতে ওই দৃষ্টিটুকুই যথেষ্ট। আমানেরও তাই হলো, কিন্তু সেই অনুভূতি বেশিক্ষণ স্থায়ী হলো না। আমানের আপা ফৌজিয়া রহমান ধমক দিয়ে বলে উঠলেন, পাগল হয়েছিস নাকি? নবনী বিবাহিত, আর তাছাড়া গত 2 মাস আগে ওর ডিভোর্সও হয়ে গেছে। আমরা দেখতে এসেছি ঋতুকে, আর তুই কিনা এখন নবনীকে পছন্দ করছিস? ফরিদ হোসেন কি বলবেন ভেবে পাচ্ছেন না। তার কাছে তার দুটি মেয়ে কলিজার টুকরা, তাই বলে একটি মেয়ের জন্য আরেকটি মেয়ের জীবন তো তিনি নষ্ট করতে পারেন না। অত্যন্ত লজ্জিত হয়ে তিনি ঋতুর মুখের দিকে তাকালেন। মেয়েটা ফ্যালফ্যাল করে চেয়ে ঘর ভর্তি মানুষগুলোর যুক্তিতর্ক শুনছে, যেন এখানে কোনো সার্কাসের আয়োজন করা হয়েছে আজ। ফৌজিয়া ঋতুর হাত ধরে বললেন, ঋতু, তুমি কিছু মনে করো না, আমরা আসলে তোমাকেই দেখতে এসেছি। আমান হয়তো বুঝতে পারছে না। ঋতু তার ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা টেনে বলল, আমি আমানের সাথে একাকী কথা বলতে চাই। আপনার কি কোনো সমস্যা আছে আমান সাহেব? আমান মাথা দোলালো। ঋতু নিজেই উঠে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। আমান এক পলক নবনীর দিকে চেয়ে চুপচাপ ঋতুর পিছু পিছু ঘরে ঢুকে। জানালার পাশে ছোট্ট একটা চেয়ার পাতা, সেখানে বসে বাইরের দিকে চেয়ে আছে ঋতু। মাথার উপর ফ্যান ঘোরার গড়গড় আওয়াজ ছাড়া যেন কারো নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে না। ধীর পায়ে এগিয়ে গিয়ে সে ঋতুর বিছানার উপর বসলো। আপনাকে কি বলেছিলাম, আর আপনি কি করছেন? বেশ রূঢ় স্বরে প্রশ্ন করলো ঋতু। আমান ওর দিকে তাকিয়ে দেখে রেগে মেগে মেয়েটার নাকমুখ ফুলে গেছে। আমান কিছুটা বিব্রত হয়ে বলল, তোমাকে আমার পছন্দ নয়, এটা তো বললামই। না, আপনি শুধু এইটুকু বলেননি, আপনি নবনী আবুকে বিয়ে করতে চেয়েছেন। এটা কি আমাদের কথা ছিল? আমান মৃদু হাসলো। কিছুদিন আগে ঋতুকে দেখার জন্য বাড়ি থেকে রীতিমতো মাথা ব্যথা ধরিয়ে দিয়েছিল। গতকাল চেম্বারে বসে রোগীর সিরিয়াল জানার জন্য কম্পাউন্ডারকে কল দিতে সে মোবাইল ফোন বের করে দেখে 9টা মিসড কল। অপরিচিত নাম্বার। জরুরি ভেবে সে কল ব্যাক করে। ওপাশ থেকে একটা মিষ্টি নারী কণ্ঠ বলে ওঠে, ডাক্তার আমান, আমি আপনার বিয়ের পাত্রী ঋতু। এই মুহূর্তে আপনার চেম্বারের বাইরে দাঁড়িয়ে আছি, একটু জরুরি কথা ছিল, বাইরে আসবেন প্লিজ। ঋতু, কিন্তু আমি তো একটু পরেই পেশেন্ট দেখব এই অবস্থায়। আচ্ছা, একটা কাজ করো, তুমি আমার চেম্বার রুমে চলে আসো। মানিককে বলে দিচ্ছি, ও তোমাকে নিয়ে আসবে। 3 মিনিটের মধ্যে মানিক নিজ দায়িত্বে ঋতুকে ভেতরে নিয়ে আসে। আমান চেয়ে দেখে পাতলা ছিপছিপে শরীর, লেয়ার কাটিং করা চুল এবং ভেতরে ভেতরে যেন মানসিকভাবে বিধ্বস্ত এক তরুণী। ধপ করে চেয়ারে বসে সে প্রশ্ন করল, আপনি কি রেগে আছেন নাকি শান্ত? যদি শান্ত থাকেন তবে এই কথাটা বলবো। তুমি বলো, সমস্যা নেই। আমি একটি ছেলেকে ভালোবাসি, আমার মেডিকেল কলেজের ফার্স্ট বয়, কিন্তু এর মধ্যে বাবা আপনার সাথে আমার বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। আমি যদি আমার প্রেমিকের কথা ওনাকে বলি, উনি কোনোভাবেই আমার কথা শুনবেন না। কারণ একটাই, আপনার বাবাকে কথা দিয়ে ফেলেছেন। তুমি জরুরি কথার বিষয়ে যখন বলেছ তখনই বুঝতে পেরেছি। বলো এখন কিভাবে সাহায্য করতে পারি? বিয়ে ক্যান্সেল করে দেব কি? লাভ নেই, আপনার বাবার সাথে আমার বাবার বিশাল সুসম্পর্ক গড়ে উঠেছে। আমার কথা তো শুনবেই না, আপনিও পারবেন না। তাহলে বিয়ে করে
ডিভোর্স দেওয়া ছাড়া কিভাবে কি করব? আগামীকাল আমাকে আপনার পরিবার থেকে দেখতে আসার কথা, আপনিও আসবেন জানি আমি, আর সেই জন্য অনেক কষ্টে আপনার ফোন নাম্বার জোগাড় করেছি। কাল আমাকে দেখতে এসে শেষ পর্যায়ে সবার সামনে বলবেন পাত্রী আপনার অপছন্দ। ব্যাস, দুই পক্ষের সবাই বিশাল বিড়ম্বনায় পড়ে যাবে। বাবাও এই অপমান কিছুতেই মানবে না, আর বাকিটা আমি দেখে নেব। গতকাল ঋতুর কথা মতো আমান তাকে আশ্বস্ত করলেও আজ নবনীকে নিয়ে আরেক ঝামেলা বাঁধিয়ে ফেলেছে। নিজেদের চুক্তির কথা মনে করিয়ে দিয়ে ঋতু আবারও প্রশ্ন করে, আমার আবুকে কেন এর মধ্যে জড়িয়ে ফেলছেন বলুন তো? কারণ তোমার আপুকে আমার সত্যি পছন্দ হয়েছে। আমি প্রথম দেখায় ওনার শুভ্রতার প্রেমে পড়েছি, ওনার চোখের গভীর দৃষ্টির প্রেমে পড়েছি, আর বিয়ে করলে ওনাকেই করব। এটাই সত্যি, এটাই আমার শেষ কথা। ঋতু হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। একটা মানুষ, তারই সবচেয়ে প্রিয় মানুষ নবনী আপাকে তার সামনে ভালোবাসার নির্মল সত্য স্বীকার করছে। এর চেয়ে সুখবর আর কি আছে? এদিকে বাইরে ঘরের এক কোণে লজ্জায় গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে নবনী। আমান নামক ভদ্রলোক এতগুলো মানুষের সামনে এটা কি বললেন? তাছাড়া এর পরেই বা কি করবে সে? নিজের ছোট বোনের বিয়ের সময় এমন ভয়ানক দুর্ঘটনার মুখোমুখি তাকে হতে হবে, এই বিচ্ছিরি কল্পনা কি সে করতে পেরেছে? বাবার সামনে মেয়েটা মুখ তুলে তাকাতেও পারছে না। ফরিদ হোসেন মুখ কাচুমাচু করে আমানের বাবা আরমান খানকে বললেন, ভাই সাহেব, আমি আপনাদের লজ্জায় ফেললাম নাকি আপনারা আমাকে ফেললেন বুঝতে পারছি না। আরমান খান দুশ্চিন্তায় একবার সম্মুখের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরলেন। মেয়ে পক্ষের সামনে লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। নবনীকে পছন্দ, একথা আগে বললে কি এমন ক্ষতি হতো তার? আরমান খান সারা জীবন আর্মির মেজর হিসেবে বড় দায়িত্ব পালন করেছেন। নিজের কর্ম ছাড়া আর কারো কাছে তাকে মাথা নত করতে হয়নি, অথচ আজ কিনা তার ছেলের কারণে এই অবস্থায় পড়তে হচ্ছে। ফরিদ হোসেন আবারও বললেন, ভাই, আমান যদি আমার ছোট মেয়েকে বাদ রেখে বড় মেয়েকে পছন্দ করে তবে আমি এই বিয়েতে মত দিতে পারবো না। আমি নবনীর সাথে আমানের বিয়ে দিলে ঋতুকে কি জবাব দেব? আর তাছাড়া সারা জীবন আমার ছোট মেয়েটা মানুষের কটূক্তি শিকার হবে। বাবা হয়ে আমি কিভাবে মেনে নেব বলুন? ফরিদ সাহেব, আমি একজন সাবেক মেজর। আমার এক কথা এক কাজ। আপনার সম্মানের হানি হয় এমন কাজ আমি কখনোই হতে দেব না। হয় ঋতুকে ও বিয়ে করবে, আর না হয় এই বিয়ে ক্যান্সেল করব। এরপর তিনি নবনীর কাছে এগিয়ে গেলেন। তারও তো একটা আত্মসম্মান আছে। মেয়েটা নিশ্চয়ই ভাবতেই পারে ডিভোর্সি বলেই ছেলেপক্ষ থেকে ঋতুর প্রতি এই সহানুভূতি আর তার প্রতি এমন তীব্র বিমুখতা। আরমান খান নবনীর মাথায় হাত রেখে বললেন, নবনীমা, আমাদের পক্ষ বিপক্ষের কথার ভিড়ে তুমি নিজেকে নিয়ে খুব সংকোচ বোধ করছো, আমি তা বুঝতে পারছি। মারে, তুমি ডিভোর্সি এ কথা আমরা সবাই জানি, এ কথা সত্য। কিন্তু ডিভোর্সি বলে আমান তোমাকে পছন্দ করলেও ওর সাথে তোমাকে বিয়ে দিচ্ছি না, এমনটা কিন্তু মোটেও না। নবনী একবার স্মিত হাসি হাসল, তারপর বলল, আঙ্কেল, আমি একজন শিক্ষিত মেয়ে, এই ব্যাপারগুলো আমি বুঝি। আমার যদি সরাসরি আমাকে পছন্দ করে দেখতে আসতো তবে ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু সে এখানে ঋতুকে দেখতে এসে আমাকে বিয়ে করতে চাইছে। ব্যাপারটা সাংঘাতিক। যদিও আমার মনে হচ্ছে এখানে ঋতুকে নিয়ে অন্য কিছু রহস্য লুকিয়ে আছে। অন্য রহস্য মানে? আমি ঠিক বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলো তো কি সেটা। নিশ্চিত নই, ঋতুরা ফিরে আসুক তখন বুঝতে পারবেন। তবে যাই ঘটুক, আমি আমান সাহেবের সাথে বিয়ে সম্মতি দিচ্ছি না, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। নবনীর কথা শেষ হতে না হতেই একটি অপরিচিত ছেলে বাসার ভেতরে ঢুকলো। চুল উস্কো খুস্কো, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ভেতরে ভেতরে কোনো বিষয় নিয়ে ভীষণ ভয়ে ছেলেটা যে চুপসে আছে তাও চোখের দৃষ্টির সীমায় বুঝিয়ে দিচ্ছে। নবনী ওর বুকের ভেতরকার ভাবনাগুলো অনুভব করার চেষ্টা করলেও উপস্থিত অন্যরা অবাক হওয়া ছাড়া বিশেষ কোনো ভাবনা তাদের মস্তিষ্কে এলো না। ফরিদ সাহেব কিছুটা ভ্রুকুচকে বলে উঠলেন, রাতুল, ভালো হয়েছে বাবা তুমি এসেছো। এই দেখো, তোমার বন্ধু ঋতুকে পাত্রপক্ষ দেখতে এসেছে। আমি তোমাকে বলবো ভেবেছিলাম, কিন্তু বিয়েটা তো এখনো কনফার্ম করা হয়নি, তাই সেভাবে ভাবিনি আর কি। সমস্যা নেই আঙ্কেল, আমি ঋতুর কাছ থেকে আগে শুনেছি। আঙ্কেল, আপনাকে একটা কথা বলা হয়নি। ঋতু
রাতুলের কথা শেষ হয় না, তার আগে আমানের পিছু পিছু ঋতু এসে উপস্থিত হয়। রাতুলকে দেখে এসে চমকে ওঠে। বাবা ফিরোজ খানের মুখের দিকে তাকায়। এই রাতুলই তার মেডিকেল কলেজের ফার্স্ট বয়, তার প্রেমিক। যদিও তার বাবা রাতুলকে ঋতুর খুব ভালো একজন বন্ধু হিসেবেই চিনেন। আচ্ছা, বাবাকে রাতুল সব বলে দিয়েছে, ওর কি এত সাহস সত্যি আছে? ঋতুর মাথায় যেন আকাশ পাতাল চিন্তা এসে ভর করতে শুরু করলো। যদিও সেই চিন্তার সময়সীমা খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। আমান আবারও পূর্বের মতো দৃঢ় চিত্তে বলল, বাবা, তোমরা গুরুজনেরা উপস্থিত আছো। আমি কিছুক্ষণ আগেই বলেছি আমি ঋতুকে নয় নবনীকে বিয়ে করতে চাই। আমি সত্যি ওনাকে বিয়ে করতে চাই। জানি আপনারা প্রচণ্ড রাগ করবেন, কিন্তু আমার ব্যাপারটাও একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আরমান সাহেব গলার স্বর বেশ কঠিন করেই প্রশ্ন করলেন। তোমার ব্যাপার? তোমার কোন ব্যাপার বোঝার চেষ্টা করব শুনি? একটা মেয়েকে দেখতে এসে আরেকটা মেয়েকে নিয়ে তেনা পেছানো, আমার এসব ভণ্ডামি কিন্তু ভালো লাগে না আমান। এভাবে বিয়ে ক্যান্সেল করে দিলে ঋতুর কি হবে ভাবতে পারছো? এবার আর আমানকে উত্তর দিতে হলো না। ঋতু এগিয়ে এসে বলল, আঙ্কেল, আপনারা উতলা হবেন না প্লিজ। আমানের সাথে আমার কথা হয়েছে, আমিও চাই উনি আমার বড় আপুকেই বিয়ে করুক। দেখুন, বিয়েটা হচ্ছে দুটি মানুষের মনের ব্যাপার, ভালো মন্দ অনুভূতির ব্যাপার। আমাকে ওনার পছন্দ নয়। এখন বাড়ি শুদ্ধ লোক জোর করে বিয়ে দিয়ে আসলেই কি আমাদের সুখী করতে পারবেন? পারবেন না। তাছাড়া আমার সাথে জোর করে বিয়ে দিয়ে পরে যতবার এ বাড়িতে আসবো, আমার আপু কারোর সামনে মুখ তুলে তাকাতেও পারবে না। এরপর ঋতু ফরিদ সাহেবের কাছে হাত জোড় করে বলে, বাবা, নবনী আপাকে উনি বিয়ে করলে আমার সত্যি কোনো সমস্যা নেই। আমান সাহেব সত্যিই ভালো মানুষ, এই বিষয়ে আমি গ্যারান্টি দিচ্ছি। আর নবনী আপা কতটা সফট, সিদ্ধ মনের মানুষ, সে কথা তুমি নিজে অস্বীকার করতে পারবে? শুধু আমান কেন, এই পৃথিবীর যে কোনো বুঝদার পুরুষই আমার আপাকে যদি একবার কাছ থেকে দেখে, সেই প্রেমে পড়ে যাবে। তার অতীতের সাথে যেটা ঘটেছে তা তো আর আপার হাতে ছিল না, তাই না বাবা? আমান সাহেবের মতো মানুষের পাশে আপাকেই মানায়। আরমান খান এবং ফরিদ সাহেব একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। আমান যে জিদ ধরে হলেও নবনীকে বিয়ে করতে পারে সে ব্যাপারে তারা নিশ্চিত। তাহলে এর মধ্যে অযথা বয়োজ্যেষ্ঠরা ঝামেলার সৃষ্টি করে লাভ কি? নিজের প্রতিশ্রুতি গোল্লায় যাক। ছেলে মেয়ের সুখই তাদের কাছে বড় বিষয়। আরমান খান সহাস্যে বললেন, তাহলে আর কি? ঋতু যখন বলেছেই তখন আমার আর আপত্তি নেই। আমাদের নবনীমাকে আমার ঘরের পুত্রবধূ করব। কি বলেন ফরিদ ভাই? সবাই যখন রাজি তখন আমিও আর বাধা দেই কি করে বলুন তো? কিন্তু আমি রাজি নই। বাবা, তোমরা নিজেদের ইচ্ছে মতো মত দিতে পারো না। বিয়েটা যেহেতু আমার, তাই আমার মতামত নেওয়াটাও জরুরি। আমি আমান সাহেবকে বিয়ে করতে পারবো না। সবাই যখন বিজয়ে উল্লাসের সূচনা করতে যাচ্ছে ঠিক এমন মুহূর্তেই বেঁকে বসলো নবনী। এত কষ্টে সবাইকে ম্যানেজ করেও সে যে তীরে এসে তরি ডুবিয়ে দিচ্ছে এই ভেবেই ঋতুর যেন মাথায় হাত। নবনী যদি আমানকে বিয়ে না করতে চায় তবে বাবা ফরিদ হোসেন এখন কি ভয়ানক সিদ্ধান্ত নেবেন কে জানে। সে অসহায় দৃষ্টিতে অবনীর দিকে তাকালো। নবনী আবার বলল, ঋতুকে ওনার পছন্দ নয়, ঠিক আছে, বিয়ে হবে না। কিন্তু তাই বলে ঋতুর রিপ্লেসে আমাকে দুধ ভাত হিসেবে চালিয়ে দেবার তো কোনো মানে নেই। আচ্ছা আমান সাহেব, আপনি এলেন, আমাকে আপনার পছন্দ, এটাও হুট করে বলে দিলেন, কিন্তু আপনি কিভাবে ভাবলেন যে আপনাকে আমি বিয়ে করব? আপনি কি আমার অতীত জানেন? কি অতীত জানবো? ডিভোর্স আপনার দোষে হয়েছে কিনা সেটা আমি জানার আগ্রহ বোধ করছি না। এরপর আপনি জানতে চাইলে আমার আপত্তি নেই। কখন বলবেন বলুন? আমানের প্রশ্নে নবনী ভেবাচাকা খেয়ে গেল। সে ভেবেছিল পাত্রপক্ষে থেকে অন্তত ডিভোর্সের কারণটুকু অন্তত জানতে চাইবে, অথচ এই মানুষগুলো সম্পূর্ণই উল্টো। প্রসঙ্গ পাল্টে নবনী আবারও জিজ্ঞাসা করল, আমাকে আপনি কতটুকু চেনেন? দুজন মানুষ পরস্পরকে না চিনে এভাবে বিয়ের কথা ভাবাটা ছেলে মানুষই, সে পাগল ছাড়া কিছুই নয়। আমান একবার উপস্থিত সবার দিকে চোখ বুলিয়ে নেয়। সবাই ওর দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আমান মৃদু হেসে বলে উঠল, আপনাকে আমি ঋতুকে চেনার আগে থেকেই চিনি যে আপনার পছন্দের রং বেগুনি, পাহাড় এবং সমুদ্র বেশি পছন্দ করেন। টয়েনবি হুমায়ুন আহমেদকে স্যারের বই বেশি পড়েন, নজরুল গীতি করেন, দুধ কফি ঠান্ডা ভাত আর ঘিয়ের সাথে ডিম এবং মাংসের টুকরো দিয়ে ভাজি আপনার প্রিয় খাবার। আন্টি দারুণ বানান।
এতক্ষণে নবনীর মা তরু বেগম চুপচাপ বসেছিলেন। স্বামীর পাশে দুই একটা মতামত ফিসফিসিয়ে দিলেও মেয়েদের সিদ্ধান্তের মধ্যে তিনি কথা বলার প্রয়োজন বোধ করেননি। তার অবশ্য কারণও আছে। মুখের একপাশ প্যারালাইজড হয়ে যাবার পর থেকে যৎ সামান্য আওয়াজ করেন। আমানের মুখে নিজেদের নিজস্ব রেসিপি কথা শুনে চোখ মুখ যেন চিকচিক করে উঠল তার। আমান আবার বলল, এখনো পর্যন্ত যেটুকু জানলাম এর বাইরেও কি আপনাকে উত্তর দেবার প্রয়োজন আছে? থাকলে বলুন। নবনী একেবারে চুপ হয়ে গেল। এই মানুষটা তাকে জানলো কিভাবে, সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সে মিটিমিটি চোখে বাড়ির অন্য সব সদস্যদের দিকে তাকিয়ে লক্ষ্য করে সবাই তার হ্যাঁবোধক উত্তরের অপেক্ষায় অধীর আগ্রহে চেয়ে আছে। নবনী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে তার বাবা ফরিদ হোসেনকে বলল, আই নিড টাইম। বাবা, তোমরা কি আমাকে একটু সময় দিবে প্লিজ? আমাকে একটু সময় দিলে খুবই ভালো হতো। দেখো নবনী, আমার ভাই বলে বলছি না, আমানের মতো ছেলে লাখে একটা মেলে। আমি জানি একবার ঠকে গিয়ে তুমি মানসিকভাবে মানুষের উপর থেকে কতখানি বিশ্বাস হারিয়েছো। ভয় পাওয়াটাই স্বাভাবিক, তবে আমানের সম্পর্কে এতটুকুই বলবো, তুমি ঠকবে না। নবনীকে আমান বিয়ে করলে ফৌজিয়া হবে তার ননাস। একজন ডিভোর্সি মেয়ের প্রতি আমানের বোনের সমান আগ্রহ দেখে ফরিদ হোসেন মুগ্ধ হয়ে গেলেন। এই পরিবার নিয়ে দুশ্চিন্তা করার বিন্দুমাত্র অবকাশ তার নেই, কিন্তু মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি কোনো রিস্ক নিতে চাইলেন না। আরমান খানের হাত ধরে বললেন, আমি জোর করলে আমার মেয়ে ঠিকই রাজি হবে, কিন্তু আমি সেটা চাই না, কারণ পূর্বের সিদ্ধান্তটাও আমারই ছিল। আমি চাই আমার মেয়ে মুক্ত মনে সিদ্ধান্ত নিতে শিখুক, নিজের ইচ্ছায় বাঁচুক। আরমান ভাই, আমার কাছে নবনীর সিদ্ধান্তটাই শেষ সিদ্ধান্ত। ও সময় চায়, আর আমি বাবা হিসেবে ওকে সেটাই দেব। আমি আর কি বলবো বলুন? সেটা নবনী আর আমান মিলেই ঠিক করুক। প্রথমবার আমার ছেলে মুখ ফুটে বলেছে ও কোনো মেয়েকে পছন্দ করে। আমার কাছে ওর সিদ্ধান্তই আসল। আমরা বরং ওদের উপরে বাকিটা ছেড়ে দেই। সেদিনের মতো আরমান খান তার ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে গেলেন। বাড়ির সবাই যার যার কাজে ব্যস্ত। সবচেয়ে খুশিতে ফুরফুরা ছুটেছিল রাতুলের ঠোঁটে। শুধু নবনী হতবিহ্বল হয়ে ঠায় দাঁড়িয়ে। এই আমান ছেলেটা তার সম্পর্কে সব জানে, কিন্তু এটা কিভাবে সম্ভব? নবনী পাশ ফিরে ঘরের দিকে পা বাড়াতেই রাতুলের ওপরও দৃষ্টি পড়ে। আগে সে চিন্তিত ফ্যাকাশে মুখের ভঙ্গি এখন আর তার নেই। ঋতুর দিকে চেয়ে মুচকি হাসছে সে। নবনী বলল, তোমাদের মধ্যে সম্পর্ক আছে এটা আগে বললেই হতো। মাঝখানে আমাকে এইভাবে ফাঁসানোর মানে কি বল দেখি? ঋতু চমকে ওঠে। তার বোন যে অতি বুদ্ধিমতী নারী, তা কি তার অজানা ছিল কি? নিশ্চয় না। তবুও সেধে বলা সাহস ঋতুর হয়নি। লজ্জিত হয়ে সে বলে, আপু, বাবা জানতে পারলে আস্ত রাখবে না। তুমি তো জানোই উনি হুটহাট নিজের মতোই সিদ্ধান্ত নিতে পছন্দ করে। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। ঋতু ওকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে গেলে সে থামিয়ে দিয়ে বলে ওঠে, কাছে আসিস না, এখন আমি রুমে যাচ্ছি। 2 ঘন্টা ধরে গোসল করব। তোরা কেউ বিরক্ত করবি না একদম। আর হ্যাঁ, আজকের ঘটনার পর আশা করি বাবা খুব সহজে তোর মতামত মেনে নেবেন। সত্যি? কিভাবে? জানি না, মন বলছে তাই বললাম। রাতুল গেস্টদের উপলক্ষ করে আজ বাসায় ভালো আইটেমের রান্না হয়েছে, খেয়ে যেও। আর ঋতু, রাকিবের ভার্সিটি কাল থেকে 4 দিনের জন্য ছুটি। ও বাসায় আসছে, বাবাকে বলে দিস। নবনী আর পিছে ফিরে তাকায় না, যন্ত্রের মতো হেঁটে হেঁটে নিজের ঘরে চলে যায়। রাতুল মুগ্ধ হয়ে ভাবে, নবনী আপু সত্যিই এমন স্নিগ্ধ কেন? কিন্তু নবনীর তা মনে হয় না। সে নিজেকে ভীষণ কাঠখোট্টা টাইপ মনে করে, ঠিক যেন শিমুল তোলার গাছের মতো কণ্ঠকযুক্ত। বাইরে বের হতে ভালো লাগে না, মিষ্টি ভালো লাগে না, কথাও বলে সামান্য। এই অভ্যেসটা ডিভোর্সের পর নয়, বরং আজন্মই সে এমন। অথচ ঋতু ঠিক তার উল্টো। ফরিদ হোসেনের কোনো এক বন্ধুর দুঃসম্পর্কের আত্মীয়ের কোম্পানি থেকে চাকরির ভাইবা দিয়ে বাসায় ফিরেছে নবনী। এভাবে বাসায় বসে থাকতে ভালো লাগছে না তার। হঠাৎ হঠাৎ নতুন মানুষের সাথে আলাপ জমাতে ভীষণ ইচ্ছে করছে। সে কারণেই বোধ হয় সেদিন ঘুম থেকে উঠেই ব্রাশ না করে সোজা বাবার ঘরে গিয়ে বলল, বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চাকরি করব। আমার ব্যবসা থেকে কি কম উপার্জন হচ্ছে? না, তুমি দারুণ ব্যবসায়ী, এই নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু আমি মেয়ে হয়ে তো ওসব দোকানে আরঙ্গ সামলাতে পারি না। ভার্সিটি শেষ করে ওসব করবে রাকিব, কারণ ও পাশ করে বেরোলে তোমার ব্যবসার 10 ভাগের 1 ভাগ বেতনের চাকরিও ও পাবে না। যাই হোক, আমি চাকরি করতে চাই, সিদ্ধান্ত নিয়েছি।
আচ্ছা ঠিক আছে, তবে অপরিচিত কোথাও যেতে দেব না। দেখি আমার এক বন্ধুকে বিকেলে কল দেবনি। ওকে? বাবার সূত্রে এখানে ভাইবা দিতে আসা তার চাকরি প্রায় নিশ্চিত। নবনী তখনই ভাইবা বোর্ডে বলে উঠেছে। দেখুন, আমি কিন্তু ডিভোর্সি। আপনাদের কোনো সমস্যা হবে না তো? উপস্থিত সবাই হতবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে জানান তাদের কোনো সমস্যা নেই। নবনী সালাম দিয়ে বাইরে বেরিয়ে আসে। এই মুহূর্তে কেন জানি আর চাকরিটা টানছে না ওর, বিরক্ত লাগছে। তপ্ত রোদে দাঁড়িয়ে সে রিকশার অপেক্ষায় আছে। এমন সময় পাশ থেকে আমান বলে উঠল, আপনি এখানে কি? আমার তো এখানেই থাকার কথা, বরং এই প্রশ্নটা আমার করার কথা। কার্যকর্ম ফেলে কি করতে এসেছেন? আমান মুচকি হাসলো। একটা কফির জার ওর দিকে এগিয়ে দিয়ে বলে, কথাটা আংশিক সত্য। হাসপাতাল থেকে বাসায় ফিরছিলাম, আপনার বাবাকে ফোন দিলে উনি জানান আপনি এখানে, তাই স্টক করতে চলে এলাম। বিরক্ত হলে চলে যাচ্ছি। হুম, যেতে হবে না, আপনাকে অনেকগুলো প্রশ্ন করার আছে। আমান নির্বাক হয়ে ওর দিকে তাকালো। সে যেমন মানুষ ঠিক তেমনটাই নবনীর কাছে প্রকাশ করেছে। কোনো ভনিতা নেই, মিথ্যে নেই, অহেতুক প্রেম নিবেদন নেই। এর বাইরে আবার কেমন রূপ থাকতে পারে, ব্যাপারটা কিছুতেই বুঝে আসে না ওর। সে এরকম হতভম্ব হয়ে নবনীর দিকে চেয়ে আছে, কিন্তু নবনীর এতে বিন্দুমাত্র মায়া হলো না। মানুষের ওপর থেকে তার সমস্ত মায়া তার অনেক আগেই উঠে গেছে। যা আছে তা মানুষ হিসেবে সামান্য আবেগ। নবনী মনে করে পৃথিবীর সবচেয়ে বড় বোকামো হচ্ছে অন্যকে বিশ্বাস করা। একটা মানুষ যত বড়ই বিশ্বাস অর্জন করুক না কেন, একদিন না একদিন ঠিকই সে বিশ্বাস ভঙ্গ করবেই করবে। আমান একবার দীর্ঘশ্বাস ফেলে পাল্টা প্রশ্ন করে, আমার বয়স কত জানেন? 29। এই বয়সে এসে আমি বাচ্চা ছেলেদের মতো প্রেমিকা পটানোর নাটক করব? আপনি বলুন। করতেই পারেন, প্রেমিকা পটানোর নাটক না হলেও ভেতরে ভেতরে কিছু না কিছু তো একটা আছেই। নাহলে আপনি আমাকে বিয়ে করতে চাওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিবেন, এটা ভাবলেই আমার শ্বাস আটকে আসছে। আমি একজন ডিভোর্সি, এটা জানার পরেও আপনি আগ্রহ দেখাচ্ছেন। শুধু আপনি নন, আপনার বাবা, আরমান খান, বোন ফৌজিয়া, পুরো গোষ্ঠী এত সহজে মেনে নিচ্ছেন। এই 21 শতকে এসে এটাও আমার মেনে নিতে হবে? পৃথিবী এত তাড়াতাড়ি বদলে গেল কিভাবে? আশ্চর্য লাগে। আমান যেন একেবারেই থমকে গেল। কফি ঠান্ডা হয়ে আসছে। সেদিকে দুজনের একজনেরও মনোযোগ নেই। তার ইচ্ছে করছে এক্ষুনি মাটির তলায় নিজে নিজেই পুঁতে যেতে। সে তো স্বচ্ছ মনে ওকে ভালোবাসে। মুহূর্ত খানিক পর আমানের হঠাৎ খেয়াল হলো নবনীর এত আপত্তির কারণ কি। সে ডিভোর্সি বলে নিজেকে এত ক্ষুদ্র মনে করছে। সে ভাবছে আমার নিশ্চয় তাকে করুণা করে বিয়ে করতে চায়। ডিভোর্স হওয়ার পর মেয়েটা আশেপাশের পরিবেশ, পরিস্থিতি আর মানুষের কাছ থেকে এত বেশি কটূক্তির শিকার হয়েছে যে এই দুনিয়ার সবকিছুই তার কাছে বিষাক্ত অনুভব হয়। আমান একবার নবনীর চোখের দিকে তাকালো। কি সুন্দর চোখ! চোখের পাপড়িগুলো আলতো করে কাঁপছে। চোখ মুখে যেন সৃষ্টিকর্তার পরম মায়া ঢেলে দেওয়া। এই মেয়েটি শহরের 100 সুন্দরীর সারিতে প্রথম হবে না, এমনকি দ্বিতীয়, তৃতীয় কিংবা 100 হওয়ার সম্ভাবনাও নেই। তবুও কি ভীষণ আকর্ষণ তার মধ্যে আছে। তা যদি নবনী জানতো, তবে নিজেকে সোনার কৌটায় যত্ন করে তুলে রাখতে চাইতো। আমান তো ওর জন্য সেই সোনার কৌটাটাই হতে চায়, অথচ মেয়েটা অতীতের বিষাক্ত স্মৃতি থেকে বের হতে পারছে না। ভালোবাসার মানুষকে নিজের অনুভূতি বোঝাতে না পারার মতো যন্ত্রণা একজন প্রেমিকের কাছে আর কি বা হতে পারে। আমান সামান্য হাসির চেষ্টা করে বলল, আপনার বাবা এবং বোন মনে করে আপনি অত্যন্ত চৌকস একজন নারী, অথচ আপনি জানেন আপনি কত বোকা। নবনী ঘাড় ঘুরিয়ে ওর দিকে পাশ ফিরে তাকালো। বার দুয়েক চোখের পলক ফেলে বলল, কি অদ্ভুত! এই কথাটা আমিও ভাবি, ওদের কোনোভাবেই বোঝাতে পারি না। আমি আসলেই একজন বোকামি। আমার মাথাটা অন্তঃশ্বাস শূন্যতায় বদ্ধ। কিন্তু আপনি কিভাবে বুঝলেন আমি বোকা? বলতে পারি, তবে এক শর্তে। আমাকে শর্ত দিবেন না প্লিজ। শর্ত, প্রতিশ্রুতি এসব আমি আমার থেকে 100 কিলোমিটার দূরে রাখি। এইসব ভণ্ড মানুষের অভ্যাসের শব্দ। যাই হোক, কিছু বলার থাকলে তো সরাসরি বলুন। আচ্ছা, আমি আপনাকে বলবো, যদি আপনি আমার সাথে কোথাও বসে ঠান্ডা মাথায় একটু গরম কফি খান। আপনার কফিটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এই না ওয়েট, খাওয়ার মতো এখনো গরম আছে। এখান থেকে পশ্চিম দিকের গলিটা পেরিয়ে গুনে গুনে ঠিক 100 পা এগোলেই শহীদ চত্বরের ছোট্ট একটা পার্ক আছে, ওইখানেই বসি। আমান মাথা দুলিয়ে সায় দেয়। পার্কের একটা বেঞ্চে বসে নবনী ঠান্ডা কফি খাচ্ছে।
কফির এই অবস্থায়ও আলাদা একটা স্বাদ আছে, যা আগে কখনো টের পাইনি। গরম কফি ঠান্ডা হয়ে এলে তখন কফির ফ্লেভারটাই বেশি পাওয়া যায়। হঠাৎ কি মনে হলো, মুখ থেকে কফির জার সরিয়ে এসে উচ্চ স্বরে হেসে ওঠে। আমান ব্যাপারটা ধরতে না পেরে বোকার মতো চেয়ে আছে। নবনী তখন হাসতে হাসতেই বলে, আমান সাহেব, আপনি কি ভাবছেন আমি কেন বোকা? এটা আপনি কিভাবে বুঝেছেন তা জানার জন্য আমি এখানে এসে বসবো? আমান কি জবাব দেবে ভেবে পায় না। নবনীর সাথে সাথে সেও হেসে ফেলে। নবনী আবারও বলল, আমি মোটেও এসব জানার জন্য এখানে আসিনি। তখন আপনার সাথে হয়তো কড়াভাবে কথা বলে ফেলেছি, কথাগুলো আপনার কাছে খারাপ লেগেছে হয়তো, তাই অ্যাজ আ হিউম্যান বিং আপনাকে একটু সঙ্গ দিচ্ছি। নবনী চুপ হয়ে গেল। কিছুক্ষণ শুধু ফ্যালফ্যাল করে চেয়ে রইল মাটির দিকে। আমান আবার বলে, আপনাকে তখন বোকা বলাটা আমার ভুল হয়েছে, করজোড়ে আমি মাপ চাই। এবার বলুন, চাকরিটা কি হয়েছে? আমার কেন জানি মনে হচ্ছে হয়েছে। হয়েছে, কিন্তু এই মনে হবার কারণ? সব ব্যাপারে এত কারণ খোঁজেন কেন? কারণ ছাড়া কি দুনিয়ার কিছু হয় না? না, হয় না। এই দুনিয়ার সবকিছুতেই কারণ থাকে। এই যে ওরা আমাকে চাকরি দিল, এখানে কারণ আছে। আচ্ছা, যে মানুষগুলো যাচ্ছে তারও কারণ আছে। আর এই যে আপনি নিজের চেম্বার থেকে ছুটি নিয়ে আমার জন্য কফি করে দাঁড়িয়ে আছেন, তার পেছনেও কারণ আছে। তাহলে আপনার প্রাক্তন স্বামীর সাথে ডিভোর্স হওয়ার কারণ কি? সেদিন কিন্তু এই ব্যাপারে কথা বলতে চেয়েছিলেন। সে কারণেই কি আজ ক্ষতটাকে খোঁচাতে যাচ্ছেন? না, আমার নিজের জন্য আমি জানার প্রয়োজনও মনে করি না। কিন্তু আপনি শুধুমাত্র এই একটি ঘটনাকে কেন্দ্র করে জীবনটাকে একটা বৃত্তের মধ্যে আটকে ফেলেছেন। আমি সেই বৃত্তের গোলকধাঁধা আপনাকে মুগ্ধ দেখতে চাই। আপনার স্বার্থেই আজ আমি জানতে চাই। নবনী আকস্মাৎ উঠে দাঁড়ালো। ডানে বামে কোথাও না তাকিয়ে দ্রুত পায়ে সে পার্ক থেকে বেরিয়ে যায়। আমান বেঞ্চে বসেই পেছন থেকে লজ্জিত স্বরে বলছে, নবনী, আই এম সরি, আমি এভাবে বলতে চাইনি। কিন্তু নবনী কোনো কথাই শুনল না। তার মন আর মস্তিষ্কে সে কি নিয়ে আরাধনা করে তা কেবলমাত্র সেই জানে। ক্লাসের ঠিক সামনেই দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রাতুল, আর তার সামনে ঋতু। রাতুল কিছুটা কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করছে, তোমাদের বাড়ি থেকে আসার পর আমার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন কি? আমার আবুকে কি নিয়ে? হ্যাঁ, ওনার মতন একটা মানুষের ডিভোর্স কিভাবে হতে পারে? ওনার প্রাক্তন স্বামী বোকা না হলে ওনাকে ডিভোর্স দেয়? ঋতু জবাব দেয়, নকিব ভাইয়া আপুকে ডিভোর্স দেয়নি, আপু ওনাকে ডিভোর্স দিয়েছে, নিজের কাবিনের সমস্ত দায় থেকে মুক্ত করে দিয়েছে। আমার ধারণা নবনী আপা নকিব ভাইকে ভালোবাসে, তবে তার চেয়েও বেশি ঘৃণা করে। মানে এত ভালোবেসে ডিভোর্স দিলেন, তাও আবার স্বেচ্ছায়? আমার মাথা তো আওলাইয়া যাচ্ছে। নবনী আপুর মতন এমন বুদ্ধিমতী মেয়ে যখন এমন সিদ্ধান্ত নিয়েছে, তখন এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই মুহূর্তে ঋতু কোনো জবাব না দিলেও ক্লাস শেষে রাতুলকে ক্যান্টিনে ডেকে তার নবনী আপার বিচ্ছেদের গল্পটা শেয়ার করে। নকিবের সাথে নবনীর বিয়েটা মোটামুটি পারিবারিকভাবেই হয়েছিল। তার বাবা ফরিদ হোসেন নিজে দেখাশোনা করে বিয়ে দিয়েছিলেন। পাত্র হিসেবে নকিব খারাপ নয়, অন্তত এই যুগে 10-5টা যোগ্য ছেলের সারিতে প্রথম হওয়ার সম্ভাবনাই বেশি। ফরিদ হোসেন বড় মেয়ের যোগ্য পাত্র পেয়ে মহানন্দে বেশ ধুমধাম করে বিয়ে দিলেন। নবনীর যথাযথ মত আছে কিনা সে বিষয়ে বাড়ির লোকের খুব একটা ধারণা নেই, তবে সে বলেছিল রাজি। বিবাহিত জীবন নিয়ে দুই পরিবারই মহা খুশি। কথায় বলে, সৃষ্টিকর্তা কিছু যুগল নাকি নিজে হাতে বানান। নকিব নবনীকে লোকজন দেখে সর্বদা সেই ভুলই আওড়েছে। দীর্ঘ 2 বছরে নিজ ঝঞ্ঝাট সংসার বেশ ভালোই ছিল। তবে হঠাৎ একদিন বিপত্তি বাঁধল নকিবের আনা একটা ছবি থেকে। সেই ছবিতে নবনী একটি ছেলের সাথে রেস্টুরেন্টে বসে আছে। দুজন মানুষের সামনে একটি মাত্র কফি, তাও নবনীর পছন্দের কফি। নবনী ছেলেটির হাত ধরে আছে। রাতে ঘুমানোর আগে নবনী যখন বিছানা গোছগাছ করতে ব্যস্ত, নকিব এসে ওর চোখ দুটো হাত দিয়ে আটকে ধরে বলে ওঠে, তোমার জন্য আমার পক্ষ থেকে একটা বড় সারপ্রাইজ আছে, দেখবে? নবনী নিজের চোখের ওপর থেকে হাত সরিয়ে মৃদু হেসে জিজ্ঞাসা করে, হঠাৎ সারপ্রাইজ? হ্যাঁ, এই দেখো। সে নবনীর চোখের সামনে ফটোগ্রাফটা এগিয়ে ধরে। ছবির মানুষ দুটিকে দেখে তার উত্তর দেবার ভাষা থাকে না। সে কেবলই শিকারী বাঘের থাবার নিচে আটকে পড়া হরিণ ছানার মতো ফ্যালফ্যাল করে চেয়ে রইল। নকিব প্রচন্ড শান্ত মেজাজে এটাকে জানায়, আমার সাথে তোমার এমন সুন্দর ছবি নেই, তাই না? বলো। নবনী কম্পিত স্বরে জবাব দেয়, না, নেই। কিন্তু এই ছবি আমাকে দেখাবার কারণ কি নকিব?
আর এমন বিচ্ছিরি অর্থপূর্ণ ছবি কে তুলেছে, আর কেই বা পাঠিয়েছে? আমার ভীষণ ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু ছবি কেন পাঠিয়েছে এখনো বুঝতে পারছো না? আমার আফসোস নবনী, আমি ছাড়া তোমার জন্য কারো হাত ধরার দরকার পড়ে। নকিব, আমি তোমার বিবাহিত স্ত্রী, বুঝে শুনে কথা বলো। এই ছবির অর্থ ভিন্ন। নবনীকে বিয়ের আগে তাকে না চিনেই বিয়ে করে ফেললে নাকি? তুমি কিন্তু আমার আত্মসম্মানে আঘাত দিচ্ছ। আমি তোমাকে এতদিনও কিছু বলেছি? তুমি ওই ছেলেটির হাত ধরে বসে আছো, এর আবার ভিন্ন অর্থ হতে পারে? নকিবের এমন কথাবার্তায় নবনী আত্র শব্দটিও করতে পারে না যে সে ছেলেটির বিষয়ে তাকে বোঝাবে, কিন্তু কি বোঝাবে, কাকে বোঝাবে, যে তার ব্যাখ্যাটুকু শুনতে চায় না। অথচ ছবির ছেলেটার নাম অবধি নবনী জানে না। একদিন শপিং মল থেকে বের হওয়ার সময় এক ভদ্রমহিলা নবনীর হাতে পায়ে ধরে কান্না করতে শুরু করে। ভদ্রমহিলাটির স্বামী দুর্ঘটনায় আহত হয়েছেন, জরুরিভাবে বি পজিটিভ রক্ত প্রয়োজন। অথচ ছিন্নমূল মানুষ দেখে এই জগতের একটি কাক পক্ষীও এগিয়ে আসছে না। সব শুনে নবনীও মহিলাটির সাথে রক্তদাতা খুঁজতে হন্যে হয়ে গেল। সমাজের উঁচু শ্রেণীর মানুষের সম্পৃক্ত থাকার সুবিধা সেদিন নবনী বুঝতে পারে। অনেকেই রক্ত দিতে এগিয়েও আসে। শেষমেশ ভার্সিটি পড়ুয়া একটি ছেলেকে পাওয়া যায়, কিন্তু বিপত্তি বাধে রক্ত দেওয়ার পর ছেলেটি বাইরে এসে বেশ দুর্বল অনুভব করে। নবনী তখন তাকে ধরে পাশে একটি কফি শপে বসায়। কিছুক্ষণ বিশ্রাম নিতে দিয়ে নিজে থেকে টুকটাক ফলমূল আর জুস কিনে দেয়। ছেলেটির হাত সে ধরেছিল, একথা সত্য, তবে তার কারণ ছিল শুধুমাত্র তার শরীরের অবস্থা দেখার জন্য। একজন ডাক্তার না হলেও ও একজন স্বেচ্ছাসেবক হিসেবে যতটা একটা মানুষের করা উচিত ততটাই। ঘটনা এ পর্যন্তই। নকিব অবশ্য খুব বেশি কথা শোনালো না, প্রয়োজনও নেই। নবনী প্রচণ্ড আত্মসম্মানী একটা মেয়ে। সে নিজে যেমন স্বচ্ছ কাছের মতো পৃথিবীকে দেখতে ভালোবাসে, তেমনই মনে করেন আশেপাশের মানুষগুলোকেও। নিজের আত্মসম্মানে আঘাত লাগে এমন কর্মের চিন্তা সে কল্পনাও করতে পারে না। কিন্তু ওই যে আত্মসম্মানী মেয়েদের এই এক সমস্যা, তাদের অভ্যেস, আচরণ কিংবা চরিত্র নিয়ে কেউ সিকি ভাগ ও প্রশ্ন তুললে তা মেনে নিতে পারে না। নবনীও পারল না। কাঠের পুতুলের মতো ঠায় দাঁড়িয়ে থেকে নকিবের অনুযোগ শুনে গেল। সেদিন সে নকিবের ভুল ভাঙানোর বিন্দু মাত্র চেষ্টা করল না। ভুল করার যেখানে তার কোনো অপশনই ছিল না, তাহলে কেন ভাঙাবে? ঋতুর কাছে এসব শুনে নবনী আপাকে ঠিক কোন দাড়িপাল্লায় মাপবে সেটাই বুঝতে পারল না রাতুল। কিন্তু মানুষের একমাত্র সম্পদ তাদের আত্মসম্মান। তা নবনী আপারও তাই। কিন্তু এ কারণে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে দিবে? ব্যাপারটা বুঝে আসে না রাতুলের। ঋতু রাতুলের অবস্থা বুঝতে পারল না। ঋতু জানে রাতুল নবনীর গল্প শুনে কি ভাবছে, কিন্তু ঘটনা এখানে শেষ ছিল না। এর কিছুদিন পর তার আপা নকিব ভাইকে নিজে থেকেই সেদিনের ব্যাপারে বিস্তারিত চিঠি লিখে রেখে নবনী এখানে আসতে চেয়েছিলেন। নকিব পড়ে চমকে যেতেন, হয়তো আফসোসও করতেন, অথচ সেটা হলো না। ঋতুর আপা যেদিন চিঠি লিখেছিলেন সেদিন দুর্ঘটনাক্রমে জানতে পেরেছিল নকিব তার প্রাক্তনের সাথে বেশি যোগাযোগ করেছিলেন। প্রাক্তনের ব্যাপারে ঋতুর আপা জানতেন, কিন্তু গভীরতা তার জানা ছিল না। সম্ভবত ওনার প্রাক্তন সবকিছু ঠিক করে নিতে চাইছিলেন, যে কারণেই হোক উনি নিজের দোষ লুকিয়ে বরং নবনীর আত্মসম্মানেই খোঁচা মেরেছিলেন। অবশেষে এসব জানার পর ঋতুর আপাও বাড়ি ছেড়ে চলে এসেছেন। এক সপ্তাহের মধ্যে ডিভোর্স লেটারও পাঠানো হলো তার বাড়িতে। ঋতু বলল রাতুলকে, নকিব ভাই কিন্তু এখন নিজের ভুল বুঝতে পেরে তার আপার কাছে অনেকবার ফিরে আসতে চেয়েছেন, কিন্তু আপা জায়গা দেননি। যে বিশ্বাস তার ভেঙেছে, আবার জোড়াতালি দিয়ে সারা জীবন মনের ভেতর পুনরাবৃত্তির ভয় নিয়ে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয়। তার আপা এমনই, তাকে পৃথিবীর কোনো দাড়িপাল্লায় মাপা যায় না, হিসেব করাও যায় না। নবনীর জায়গায় হয়তো সে ঠিক সিদ্ধান্ত নিয়েছিল। নকিব ভাইকে মনে মনে ভালোবেসে গেলেও সে ভালো থাকতে পারবে, কিন্তু আবার একসাথে থেকে আজীবন মানুষটার কথা কিংবা আজকে ভেতরে ভেতরে সন্দেহ করতে হবে এমন পরিস্থিতিতে নবনী সুস্থ থাকতে পারবে না, কখনোই না। রাতুল বলল, এজন্যই আমান ভাইকে বিশ্বাস করতে পারছে না। জগতে আসলে এমন কিছু মানুষ থাকে যারা সহজে কাউকে নিজের মনের জায়গায় দেয় না, আবার যাকে একবার দেয় তাকে পুরোটা দিয়ে নিজেকে শূন্য করে ফেলে। এমনভাবে যে মানুষের মন একবার ভেঙে যায় সে আর কখনোই কাউকে বিশ্বাস করতে পারে না। শেষ বিকেলে বাসায় ফিরে ঋতু তার বোনের ঘরে ঢুকে দেখে নবনী ঘরে নেই। বারান্দার দরজা খোলা দেখে সেদিকে এগিয়ে গেলে দেখতে পায় মাঝারি সাইজের ক্যানভাসে একটা
ধুমায়িত একটা মস্তিষ্ক আঁকানো। চোখ আর চুলের অবস্থা দেখে বোঝা যায় এটি কোনো মেয়ের ছবি হবে। খুব খুশি থাকলে আর না হলে খুব মন খারাপ থাকলে ঋতু বোনের দিকে এগিয়ে গেল। নবনী দুই চোখ লাল হয়ে আছে। কিছুক্ষণ আগেই যে মেয়েটা অঝরে কান্না করেছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঋতু ক্ষীণ কণ্ঠে ডেকে ওঠে, আপা, এই আপা। আচ্ছা, আমাকে বলো তো, এই ভদ্রলোকটি আমাকে নিয়ে কেন খেলছে ঋতু? আমি তাকে কেন বিশ্বাস করতে পারছি না? আমার কি করা উচিত একটু বলে দে না। নবনী বোনকে জড়িয়ে ধরে এমনই মধুর বিরহে আর্তনাদ করে ওঠে। সেই বিরহের সুর স্বয়ং ঋতুর বুকের মধ্যেখানে গিয়েও আঘাত করল। ঋতু কোনো জবাব দিতে পারে না, কেবলই অধমুখী হয়ে নীরবে বোনকে সাপোর্ট করে যায়। নবনী আবারও বলল, এই আমার নামক ভদ্রলোকটি এখন আমার সামনে মুখোশ পড়ে আছে, তাই না? তুই সত্যি করে বল ঋতু। না আপা, উনি নিতান্তই ভদ্রলোক। আমান ভাইয়া শুধু তোমাকে ভালোবাসে না, বরং তোমার জন্য তার ভিতর যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা বোধ আছে। আমি কি বলি আপা, আমান ভাইয়ের ব্যাপারে একটু ভেবে দেখতে পারো। তুমি ঠকবে না আপা। আমার চোখের সামনে থেকে সরে যা তো, আমি বিরক্ত হচ্ছি। আপা, তুমি সব সময় এমন আচরণ করতে পারো না। আমি তোমার ছোট ঠিক আছে, কিন্তু একেবারে বাচ্চা নই। ভালো মন্দ চেনার ক্ষমতা আমারও আছে, তাই তোমার জন্য আমার কাছে যেটা সঠিক মনে হবে আমি তোমাকে সেই সিদ্ধান্ত দেবই। বুঝতে পেরেছো? হ্যাঁ, অনেক বুঝেছি। তারপর ঋতু এক নাগাড়ে বলল, তুমি এত ভয় না পেয়ে একবার আমান ভাইয়ের সাথে স্বেচ্ছায় কথা বলে দেখো। নিজের মনকে একটু সহজ করেই দেখো। জীবনে একবার ঠকেছো বলে কি সারা জীবন সেখানেই থেমে থাকবে? একবেলার খাবার পছন্দ না হলে সারা দিন পেট খালি রাখো? নিশ্চয় না। তাহলে জীবনের সিদ্ধান্তে এমন অবুঝ কেন আপা? এতকাল তুমি আমাকে জীবনের ব্যাপারে বড় বড় পরামর্শ দিয়ে এসছো, আর আজ নিজে অবুঝের মতো করলে হবে? নবনী সচকিত চোখে বোনের দিকে তাকায়। সে তো খুব ভালো করেই জানে নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যকে জ্ঞান দেওয়া যত সহজ, সেই বিষয়টি নিজের মুখোমুখি হওয়াটা ঠিক কত কঠিন। অধিকাংশ মানুষ জীবনের অর্ধেক সময় পার করে দেয় একজন উপযুক্ত জীবন সঙ্গীর জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে, আর বাকি জীবন পার করে সেই সঠিক মানুষের জায়গায় অন্য কাউকে জীবনে পেয়ে ভুগতে ভুগতে। বেশ কিছুদিন কেটে যাবার পরেও নবনীর পক্ষ থেকে বিশেষ সাড়া পাওয়া গেল না। তাকে নিয়ে আর আমানের বাড়িতে কথা ওঠে না। বিশেষ করে ফৌজদিয়ায় সবসময় মেয়ের পক্ষের কথা চেপে রাখে, না রেখে উপায়ও নেই। তার একমাত্র ভাই জীবনে প্রথম কোনো মেয়েকে এত ভালোবেসেছে, কিন্তু নবনীর এতে সম্মতি নেই। ভালোবাসার মানুষটাকে না পাওয়ার দুঃখ সে যে গোপনীর বয়ে বেড়ায়, তাই এবারই সবাই জানে। নতুন করে তার ব্যাপারে আলাপ উঠলে আমানের দুঃখ বাড়ানো ছাড়া কমবে না। রাতে খাবার সময় ডাইনিং টেবিলে আমানকে পাওয়া গেল না। সে হাসপাতাল থেকে ফিরে রুমে এসে শুয়ে পড়ে। অন্যদিন হলে ঘন্টাখানেক টিভি দেখত, কিন্তু গত 3 দিন সে টিভির ঘরে ঢুকছেই না। ফৌজিয়া একটি প্লেটে খাবার তুলে ভাইয়ের রুমে ঢুকলো। আমান তখন কপালের ওপর ডান হাত ভাঁজ করে শুয়ে রয়েছে। ফৌজিয়া খাবারের প্লেটটা পাশের টেবিলের ওপর রেখে বলল, তুই ডাক্তারি পাশ করেছিস কিভাবে বলতো? পরীক্ষায় সময় টুকলি নকল করেছিলি নাকি? আকস্মাৎ বোনের মুখে এমন কথা শুনে আমান কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেভাবেই বসে রইল। প্রশ্নের কারণ খোঁজার চেষ্টাও করলো না। ফৌজিয়া আবারও বলল, নিজে ডাক্তার হয়ে মানুষকে নানান চিকিৎসা দিয়ে বেড়াস, অথচ তোর খাওয়া দাওয়া কোনো ঠিক নেই। এটা কোনো কথা? তুই কি বাচ্চা ছেলে আমান? 20 বছরের বা ছেলেদের মতো খাবার বিমুখ হয়ে গেছিস। বোনের কথায় আমান হেসে ফেলে। সে নিজেও জানে এসব তার মানায় না। বিরহের শোকে তার যে খাবারের প্রতি অনীহা তৈরি হয়েছে এমনটাও নয়। মানুষের খাবার গ্রহণের একটা মনস্তাত্ত্বিক থিওরি আছে। বিজ্ঞানসম্মত প্রমাণ না থাকলেও আমানের দাদা খুব করে কথাটি বিশ্বাস করতেন। মানুষের স্বভাবে মাসের 15 দিন খাবারের প্রতি প্রচণ্ড টান থাকে। সবসময় ক্ষুধা আর ক্ষুধা অনুভূতি আসে, মনে হয় কি খায়। আবার 15 দিন ঠিক তার উল্টো। সেই মুহূর্তে 3 বেলা খাবারও বদহজম হয়ে যায়। আমানের অবস্থা হয়েছে ঠিক তাই। সে বোনকে জবাব দেয়, আপা, আমি কি ভালোবাসিনি? যদি ভালো না বাসতাম তবে নিজের প্রতি আফসোস থেকে শোক পালন করতাম, কিন্তু আমি তো তাকে নিজের সমস্ত অনুভূতি দিয়েই ভালোবাসি। এক বিন্দু স্থানও ফাঁকা রাখার সুযোগ সেখানে নেই। কোন আফসোসে শোক পালন করবো বলতো? ভাইয়ের কথা শুনে ফৌজিয়া মুগ্ধ হয়ে যায়। তার হঠাৎ মনে হচ্ছে ভালোবাসার অনুভূতিটা আসলে এরকম পরিণত বয়সে আসা উচিত। এতে যাকে আমি ভালোবাসবো তার জন্য আকাশ সমান সম্মান চলে আসবে।
কারো প্রতি কারো অভিযোগ থাকে না, অনুরাগ থাকে না। সে ভাইকে জানায়। নবনীর নারাজ হবার যথেষ্ট কারণ আছে, এর জন্য শুধুমাত্র তুই দায়ী। তুই কি জানতিস না যে ঋতুর বড় বোন আছে? আমরা ঋতুকেই তোর জন্য দেখতে গেছিলাম, এসব বলিনি তোকে। তারপরেও ছোট বোনের সামনে ছ্যাবলার মতো বড় বোনকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলি। একজন ডিভোর্সি মেয়ে হিসেবে ওর কেমন অনুভব হতে পারে তোর বোধ হলো না? বোধ হলে কি সামনাসামনি বলতাম? সারা জীবন পড়াশোনা করে এত স্বল্প সময়ে নামি ডাক্তার হয়েও আমি যে পাশাপাশি এত বড় গাধা হয়ে উঠবো আগে কি জানতাম? সে বিছানা ছেড়ে নেমে আসে, ফজলিয়া আপার সামনে দাঁড়িয়ে তার গালে আলতো স্পর্শ করে বলে, আপা, আমি নবনীর সিদ্ধান্তকে সম্মান করি। তোমার স্বামী অর্থাৎ সাইমন ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট মারা গেলেন তখন তোমার কি পরিমাণ স্ট্রেস গেছে আমি জানি। ওরও তো প্রায় একই, তাই না? তবে আপা, আমি ঋতুকে চেনার আগেই নবনীকে চিনি, পছন্দ করি, এটাই সত্যি কথা। ওকে আমি এত বেশি ফলো করেছি যতটা ডাক্তারির বইগুলোকে করতাম। মানে কিভাবে? সে কথা ওকে জানাবো। তাহলে এরপর কি করবি? ও কি তোর কথা শুনবে? সে নিজেই আমার সাথে দেখা করতে চেয়েছে। কি বলিস? কখন? আজ ভোর 6:30টায় হঠাৎ নবনীর কল। মোবাইলের রিংটং শুনে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি নবনীর কল। রিসিভ করলাম। ওর নাম ধরে ডাকতেই হেসে ফেললো আর বলল, আপনি সত্যিই ভদ্রলোক, না হলে গোপনে কবে আমার নাম্বার নিয়েছেন অথচ আজ অবধি কল দেন। আপনার সাথে দেখা করতে চাই, সময় হবে? ওর কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। কাল বিকাল 5:30টায় ওর অফিসেরও দিককার সেই পার্কটাতে যেখানে সেদিনও হুট করে চলে গেল, রেগে গেছিল নবনী। অদ্ভুত সুন্দর ব্যাপার না বউ? আমানের চোখে মুখে যেন চাঁদতারার মতোই আনন্দটুকুও ফুটে উঠেছে। ব্যাপারটা বুঝতে পেরে ফৌজিয়া বলল, তুই সত্যি ওর প্রতি এত দুর্বল হয়ে গেছিস? অবাক হচ্ছি। আমি কি একটু বেশি ছেলে মানুষই করছি আপা? হুম। তা তো একটু করছিসই, তবে পুরুষের মাঝে প্রিয়জনের জন্য এরকম একটু একটু পাগলামি থাকা ভালো। সবাই তো আর তোর মতন করে আহ্লাদ দেখায় না। তারা তো নিজের পুরুষত্বের ঠাট বাট বজায় রাখতেই ব্যস্ত। তো দুলাভাইকে দেখিসনি? তুই যে তাদের ব্যতিক্রম। এই নিয়ে তো বোন হিসেবে আমার গর্ব করা উচিত। তার দুলাভাইয়ের কথা উঠতেই আমানের খেয়াল হয় ফৌজিয়া আপাকে পুনরায় বিয়ে দিতে কি দুর্বিষহ অভিজ্ঞতার মুখোমুখি তাদের হতে হচ্ছে। তবে কি আপনার যন্ত্রণাগুলো খুব কাছ থেকে দেখার ফলেই তার নবনীর প্রতি এত দুর্বলতা প্রকাশ পাচ্ছে কি জানি। মানুষের মন কত কারণে কত দিকে গলিত দলিত কিংবা মথিত হয়। তবে যাই হোক, নবনীকে সে ভালোবেসে ফেলেছে, সাংঘাতিক রকমের ভালোবাসা। এই সত্যে বিন্দু মাত্র শূন্যতা নেই। ফৌজিয়া আপা ঘর থেকে বের হয়ে গেলে সে বিছানায় শুয়ে শুয়ে ভাবে, আগামীকাল নবনীর সাথে দেখা করতে গেলে সে কিভাবে যাবে, শুরুতে কি কথা দিয়ে আলাপ করবে। দুচোখ ভর্তি স্বপ্ন নিয়ে এদিকে আমান ঘুমোতে পারছে না, অন্যদিকে নবনী সম্পূর্ণ চুপচাপ। আগামীকাল যে সে নতুনভাবে কিছু শুরু করার সুতোটি বুনতে যাবার পরিকল্পনা করছে, এ নিয়ে বিন্দুমাত্র ভাবান্তর তার নেই। মানুষের জীবনের ধারাপাতের এই এক নিয়ম, প্রথমবার যা কিছু শুরু করে তীব্র উচ্ছ্বাস আর আবেগে নিজের সবটুকু অনুভূতি দিয়ে তা উপভোগ করে। কিন্তু সেই অনুভূতির জোয়ারে যদি ভাটা পড়ে যায় তবে শতভাগ সুযোগ এলেও তার বিশেষ আগ্রহ জন্মায় না। নবনীরও তাই হলো। অনেক রাতে ঘুম ঝুলুঝুলু চোখে যখন সে বালিশে মাথা রাখে তখন হঠাৎই মনে হলো, লোকে বলে বেশি বয়সে পুরুষেরা প্রেমে পড়লে নাকি তাদের ধ্যান জ্ঞান সব কিছু দিয়েই প্রেমে পড়ে। আমান কি সেই শ্রেণীর পুরুষ? যদি মানুষটার বয়স খুব বেশি নয়, তবে যে কৈশোর বয়সে পুরুষেরা সাধারণত প্রেমে পড়ে সেই বয়সে আমান ছিল প্রেম বিমুখ। পরদিন দুপুরের পর আরেকবার গোসল দেয় নবনী। সর্বোচ্চ গতি চালু করে চেয়ারে চুল ছেড়ে দিয়ে চুল শুকায়। যদিও অন্যান্য দিন কখনোই সে ফ্যানের গতি বাড়ায় না, হাজার গরম পড়লেও। মেয়ের এই হঠাৎ পরিবর্তনে নবনীর মা বেশ অবাক হলেন। যখন বিকেলবেলা হালকা গোলাপি রঙের শাড়ি পরে একটা ব্লাউজ হাতে নিয়ে নবনী তার মাকে ডেকে বলে, আমি কি আগের চেয়ে একটু মোটা হয়ে গেছি? এই ব্লাউজ আমার গায়ে সুন্দর দেখাচ্ছে না কেন বলো তো? তরু বেগম কিছুক্ষণ মেয়েকে আপাতত চেয়ে চেয়ে দেখলেন, কিন্তু মেয়ের শরীরের বিশেষ পরিবর্তন খুঁজে পেলেন না তিনি। পরিবর্তন যা ঘটার তা শুধুমাত্র নবনীর চোখে মুখেই ঘটছে। তরু বেগম মুখের ডান পাশ নাড়িয়ে টেনে টেনে জিজ্ঞাসা করলেন, আমার সাধ্য থাকলে তোকে সোনার কৌটে যত্নে তুলে রাখতাম রে মা। আমার মেয়ে তো আল্লাহর দুনিয়ার সবচেয়ে সুন্দর ফুল, তোকে সুন্দর দেখাবে না?
তরু বেগম নবনীর আরো কাছে এগিয়ে এলেন। তারপর মেয়ের থুতনির নিচে হাত রেখে মাথা উঁচু করে ধরে বেশ কয়েকটি চুমু এঁকে দিলেন তিনি। আমার লক্ষ্মী মেয়েটা, আল্লাহ তোকে 1000 বছর বাঁচিয়ে রাখুক। খবরদার মা, আমাকে এই বদদোয়া দিবে না একদম। 30 বছরের আগেই তোমার এই দুনিয়ায় প্রতি আমার বিরক্তি ধরে গেছে। আরো 1000 বছর বাঁচার দোয়া কোন বিবেকে করছো? আমাকে আরো কষ্ট দুঃখ পেতে বলছো তুমি? এক্ষুনি তোমার এই বদদোয়া ফিরিয়ে নাও। তরু বেগম ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। এই দুনিয়ার সব মায়েরাই তাদের সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দোয়াটি করেন। তিনিও করেছেন। এই দোয়া বদদোয়া কিভাবে হতে পারে? কোনোভাবেই তিনি দোয়া ফেরত নিতে পারবেন না। নাকি এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে নবনী আবারও বলল, ফেরাবে কিনা তাই বলো, আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব কিন্তু। নবনীর কাছে হেরে তিনি অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বিড়বিড় করে বললেন, 1000 বছর না হোক, অন্তত 100 বছর এর চেয়ে আমি কমাতে পারবো না। কথা বলতে বলতে শেষের দিকে তার কণ্ঠস্বর একরকম জড়িয়ে গেল। নবনী আড়ালে ফিক করে হেসে দেয়, কিন্তু সামনাসামনি প্রসঙ্গ পাল্টে মাকে আবার জিজ্ঞাসা করে, আমি সত্যি মোটিয়ে গেছি? এই শাড়িতে কি আমাকে ভালো লাগছে না? লাগছে তো, কিন্তু হঠাৎ এত সুন্দর করে শাড়ি পরে কোথায় যাচ্ছিস? আমানের সাথে দেখা করতে যে সেদিন ঋতুকে দেখতে এলেন, তারপর সবার সামনে হঠাৎ করে বলে উঠলেন উনি নাকি আমাকেই বিয়ে করবেন। তোমার মনে আছে না সেই থামান? বিস্ময়ে তরু বেগমের দুই ঠোঁট হা হয়ে সামান্য দূরত্ব তৈরি হলো। নবনী আবারও বলল, ঋতুকে দেখতে আসাটা একটা উপলক্ষ মাত্র। তুমি জানো আমান সাহেবকে আগেই না করে দিয়েছিল ঋতু। ওদের দুজনের পরিকল্পনা ছিল ঋতুকে দেখতে এসে আমার নিজে থেকে রিজেক্ট করবে ঋতুকে, আর তোমার ঋতু হবে মুক্ত। তুই এসব কি বলতেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন বোঝার দরকার নেই, আর বিস্তারিত তোমাকে বলতে ইচ্ছেও করছে না আমার। দেরি হয়ে যাচ্ছে। কপালের টিপটা ঠিক জায়গায় আছে কিনা দেখো। নবনী তার মাকে বললেও নিজে নিজেই আয়না দেখে শাড়ি টিপ সবটা যাচাই করে নেয়। তারপর ডানে বামে কোনো দিকে না ফিরে সোজা বের হয়ে গেল। কে বসে আমান বারবার ঘাম মুছছে। 5টা বাজার ঠিক 27 সেকেন্ড আগে সে উপস্থিত হয়েছে। নবনী তাকে প্রথমবারের মতো নিচ থেকে ডেকেছে। মোক্ষম সময় দেরি করাটা মোটে উচিত হবে না, কিন্তু যার জন্য এত ত্যাগ সেই নবনী কোথায়? সুখ চোখে চাতক পাখির মতো এদিক ওদিক ফিরে ফিরে তাকায়। অবশেষে সেই কাঙ্ক্ষিত নারীটিকে দেখা যায়। শাড়ির সামনের অংশ সাবধানে ধরে রিকশা থেকে নামছে। কি ভীষণ মিষ্টি দেখাচ্ছে তাকে। বিশেষ চাকচিক্য নেই, কৃত্রিমতা নেই। যেটুকু চোখে উপলব্ধি করা যায় ঠিক ততটাই সুন্দর। আমানের খুব ইচ্ছে করছে ওকে চেয়ে চেয়ে দেখতে, কিন্তু বেশিক্ষণ তাকালো না। নবনীর চোখে চোখ পড়ার আগেই অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নেয়। খুব বেশি প্রিয়র দিকে নাকি বেশিক্ষণ তাকাতে নেই। তাকালে নাকি সেই মুহূর্তে সেটা নিজের করে পেতে ইচ্ছে করে। এই দোষেই তো মানুষ বাগানের সবচেয়ে প্রিয় ফুলটা ছিঁড়ে ঘরে তুলে আনে। নবনী ঠিক ওর পাশেই বসলো। ভালো মন্দ কেউ কোনো প্রশ্ন করলো না। শুধু নবনী হঠাৎ সরাসরি প্রশ্ন করে উঠল, আমাকে সত্যি সত্যি বলুন তো এবার, আমাকে কেন বিয়ে করতে চান? কি কারণে এত পছন্দ আপনার? আমি কোনো রূপকথার হুড়পড়ি? হুড়পড়ি দেখার সুযোগ আমার কখনো হয়নি, কিন্তু উপন্যাসের রূপকথার মতো আপনার নির্বিকার স্বীকারোক্তি শুনেছিলাম। উপন্যাসের রূপকথা? তবু বেঁধে রাখি মন। উপন্যাসের রূপকথা কখনো সময় পেলে পড়ে নিয়েন। ঠিক যেন আপনারই আরেক রূপ। ও কারণে আপনাকে আমার ভালো লেগে গেছিল। বুঝলাম না, একটু সহজ করে বলুন। সেদিন আপনার প্রাক্তন স্বামীর সাথে ডিভোর্স হয়েছিল। আপনি মাঝারি সাইজের কয়েকটি লাউডস আর ইতি টানতে টানতে সি ব্লকের 8 নম্বর রোডের মোড়ে দাঁড়িয়ে আপনার বাবাকে ফোনে বলেছিলেন, বাবা, ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেল মাত্রই। কিছুক্ষণ আগে আমি সব কিছু ছেড়ে চলে আসছি। অফিসিয়াল ডিভোর্সের ব্যাপারে শুধু সাইন করা বাকি। তুমি কি আমাকে তোমার ঘরে আমার প্রাপ্য সম্পদ বাবদে একটু ঠাঁই দেবে? আর না পারলেও বলো, আমি নিজেই নিজেকে সামলাতে পারবো। নবনী যেন কিছুটা হকচকিয়ে গেল। মানে এই ভদ্রলোক ক্লাস 6-এর বাচ্চার মতো গড়গড় করে সেদিনের কথাগুলো হুবহু উগরে দিচ্ছে। আমান আবার বলতে থাকে, ঠিক সেই সময় আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম। আপনি আপনার বাবার সাথে আরও প্রায় মিনিট 2 মতো কথা বললেন। তারপর রিক্সা ডেকে চলে গেলেন। রিক্সাতে ওঠার সময় আপনার সাথে আমার চোখাচোখিও হয়েছিল। আরে সত্যিই তো, একটা ছেলেকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তবে আমাদের বাসায় এসে যেদিন গিয়েছিলেন সেদিন চিনতে পারলাম না। কেন? কারণ আপনি তো সেদিন শুধু একটা মানুষকে দেখেছিলেন, আমাকে নয়।
হঠাৎ ডিভোর্স হয়ে যায়। স্বামীর ঘর ছেড়ে এসে বাবার কাছে কল দিয়ে একটু আশ্রয় চাই, সে ওই মুহূর্তে লক্ষ্য করবেই বা কিভাবে? আপনার জানা প্রয়োজন আমার ঠিক সেই মুহূর্তে আপনার প্রতি মুগ্ধতা সৃষ্টি হয়েছিল। এমন কঠিন মুহূর্তে এত শক্ত থাকতে পারে, তার ধৈর্য শক্তি কতখানি তা একজন ডাক্তার হিসেবে আমি ঠিকই অনুভব করতে পারি। আর এর সাথেও টের পাই আপনি ভিতরে অনুভূতিগুলো কত গোপন চাপা দিয়ে রাখতে জানেন। জানি না কেন সেদিন আপনাকে ওইভাবে সত্য কথা বলতে দেখেই আমার ভালো লেগে গেছিল। আপনি আমাকে জিজ্ঞেস করেন আপনাকে ভালোবাসার নির্দিষ্ট কারণ কি, তবে আমি হয়তো স্রেফ এইটুকুই দেখাতে পারবো। নবনী কিছুক্ষণ চুপ করে রইল। পৃথিবীতে এতদিন বোধ হয় তার জন্য এই অদ্ভুত পুরুষটি অপেক্ষা করেছিল। এই মানুষটির সাথেই তার মিল বন্ধন জুড়ে দিতে এতগুলো দিন এতগুলো গুটির খেলা করলেন। নবনী উত্তর খুঁজে পায় না। একবার শ্বাস নিয়ে জিজ্ঞাসা করে, এরপর? এরপর এই যে আজ এখানে। আমি জিজ্ঞেস করেছি আমাকে ফলো করার মতো ভূত মাথায় ঢুকলো কবে থেকে? আপনি ঠিক কেমন করে জানেন নারকেলের মতো যার বাইরের শক্ত ভেতরে কোমলতার ছায়া? আর এমন মেয়েরা শত ঝড়েও নিজেকে এবং পরিবারকে আগলে রাখতে জানে, যদি সেখানে তার সম্মান আর স্থানটুকু বজায় থাকে। আপনি চলে যাওয়ার পর আমার হঠাৎ মনে হলো এই মেয়েটিকে আমার জীবনে খুব করে প্রয়োজন। পাশের দোকানদারের থেকে আপনার নাম জানলাম। এরপর সোশ্যাল মিডিয়ায় অনেক খুঁজেছি, ফেসবুকে পাইনি। তবে হাল ছাড়িনি, আপনার প্রাক্তন শ্বশুর বাড়িতেও কৌশলে যোগাযোগ করে ইনস্টাগ্রামে আপনাকে ঠিকই খুঁজে পেয়েছিলাম, আর সেখান থেকে ফেসবুকের লিঙ্কও। এই তো সেই থেকে আবার স্টক করা শুরু। আপনি অনেক ভারী ভারী কথাটি স্ট্যাটাস দেন। প্রথম আমার বুঝতে অনেক প্যারা খেতে হতো, এখন শিখে গেছি। আচ্ছা ওয়েট, কি হলো আবার? আপনি ভাবছেন তবে কি প্ল্যানিং করে আমি ঋতুকে দেখতে গিয়েছিলাম? জবাবে নবনী মৃদু হাসল। সেই হাসিতে যে আমানের প্রশ্নের নির্বুদ্ধিতাকে প্রকাশ করা হলো স্পষ্ট। আমানও ফ্রুকুচকে ওর দিকে তাকায়। ব্যাপারটা কি হলো সে প্রশ্ন করার আগেই নবনী জানায়, নবনীকে এতটা বোকা ভাবলেন আমান সাহেব? আমি খুব ভালো করে জানি এটা কোনো ইনসিডেন্স নয়। যদিও আমার মনে হয় ঋতুকেও আপনি দেখতে আসতেন না, কিন্তু আমার বোনের জন্যই আপনি আসতে বাধ্য হয়েছেন, এই তো? আমান চোখের দৃষ্টি আরো প্রশস্ত করে ওর দিকে তাকালো। ঘটেছে নবনীর বুদ্ধিমত্তায়। সে যেন আরো একবার মেয়েটির প্রতি চরমভাবে দুর্বল হয়ে গেল। এটা সত্যের প্রেমে পড়ার ব্যাপারটা যে কতটা মধুর তা এই মুহূর্তে সে টের পাচ্ছে না। তাকে হাতছাড়া করাই যাবে না। এক্ষুনি কি নবনীকে আবার বিয়ের প্রস্তাব দিবে? চোখের দিকে তাকালো, কিন্তু মেয়েটির চোখে চোখ রাখতে ওর কেমন কান্না পাচ্ছে। পেশাগতভাবে সে একজন ডাক্তার, অথচ নিজের ভেতরকার অজানা অসুখের হদিসই জানে না। হঠাৎ আমানের চোখের কোণ থেকে এক ফোঁটা জল মুছে নিয়ে বলে উঠল, আমান সাহেব, ভালোবাসার কাছে মানুষ এত সরল হয়ে যায় কেন আমি জানি না নবনী। চোখের জল অনেক মূল্যবান একটি সম্পদ, তাকে এইভাবে অনাথে ফেলবেন না প্লিজ। আপনি সত্যি একজন চমৎকার মানুষ। কেন জানেন, মানুষেরা তার কাছের মানুষের কাছে নিজের আবেগকে লুকাতে পারে না, প্রকাশ করে ফেলে। এই যেমন আপনি। নবনী, আমি সারা জীবন আপনার সাথে এভাবেই পাশাপাশি থাকতে চাই। আপনি কি আমাকে সেই অধিকার দিবেন? যদি বলি আমার আরো কিছুদিন সময় প্রয়োজন। হ্যাঁ, আরো। আমান যেন মুহূর্তে আটকে ওঠে। আশা নিয়ে সে আজ নবনীর সামনে উপস্থিত হয়েছে, অথচ ক্ষণিকেই সেই আশা ছাই হয়ে উড়ে গেল হাওয়ায়। সে হাওয়ার পিছু আমান ছুটবে কি করে? ডিভোর্সি মেয়ে মানেই দুর্বল নয়। আর চাক্ষুষ প্রমাণ নবনী কি কঠোর, কত উঁচুতে তার আত্মসম্মান। ডিভোর্সি মেয়ের জন্য পাত্র পেলেই তাবিজের মতো ঝুলে যাবার স্বভাব থাকে। এসে শত শত ক্রোশ দূরে বসবাস করে। নবনীকে হারানোর ভয় ঠিকই হচ্ছে তার, তবে আফসোস নেই। ক্ষীণ কণ্ঠে সে জবাব দেয়, আপনি যখন আমার সাথে আবার দেখা করতে চেয়েছেন, আমি নিশ্চিত আপনি আমার চেয়েও কয়েক গুণ খোঁজখবর নিয়েই এখানে এসেছেন। পরনে সুন্দর করে শাড়ি, কপালে টিপ দিয়ে অভিনব এক মায়াবিনী রূপে আমার সামনে আপনি বসে আছেন। সেটার কারণও নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। আপনি আমাকে পছন্দ করেন, এর চেয়ে ধ্রুব সত্য এই মুহূর্তে আপনার তরফ থেকে আর কিছু নেই। নবনী শুধু মুচকি হাসল, কিন্তু আমানের কথায় বিন্দুমাত্র প্রতিবাদ করল না। প্রসঙ্গ পাল্টে সে আমানকে বলল, জানেন, আপনি আমাকে যতটা সাহসী ভাবছেন ততটা সাহসী আমি নই। ভীষণ প্রিয় বস্তু, প্রিয় মানুষকে আমি ঠুনকো কারণেই হারিয়ে ফেলি। প্রিয় বস্তুগুলো আমার আয়ত্তে থাকে না। আর ঠিক এ কারণে এই নবনীর কোমলতার ভিতর একটা বিশাল বড় ভয়ের দানা বসবাস করে। এই যে আমার মন খারাপ হয়ে গেল, আমার ইদানিং এইভাবেই হুটহাট মন খারাপ হয়, কান্না পায়, তখন ভীষণ করে আমার মাকে দেখতে ইচ্ছে করে। আমি কি আপনাকে বাসায় ড্রপ করে দিয়ে আসবো? আপনি কি সুন্দরভাবে বুঝে গেলেন আমান সাহেব। আপনাকে আমিও সত্যিই পছন্দ করি, স্বীকার করছি।
আমানের খুব ইচ্ছে হলো নবনীর হাতের আঙ্গুলগুলো ধরে রাস্তা অবধি হেঁটে যেতে, কিন্তু সাহস করে আর বলা হলো না। বাসায় ফিরে নবনী মায়ের ঘরে ঢুকতে গেলে ঋতুর সাথে ধাক্কা লেগে গেল। ঋতু তখন মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত। নবনী তার দিকে আর চোখে চেয়ে জিজ্ঞাসা করে, সারাদিন ওর সাথে ক্লাসে দেখা হয়নি তোর? কি বলো আপু? আমি তো জাস্ট একটা দরকারি কথা বলছিলাম। আর কি, তুমি সব সময় আমাকে এমন সন্দেহ করো কেন? সন্দেহ করছি কোথায়? যা সত্য তাই বললাম। প্রেমে পড়েছিস তো, তাই পরিবারের সবাইকে শত্রু মনে হচ্ছে। আমি আমি তোমাদেরকে শত্রু বলছি? অবশ্য প্রেমে পড়লে মেয়েরা পরিবারকে মনে করে শত্রু, বাবা মাকে মনে হয় তালতো ভাই হয়ে যায়, বোনকে ভাবে দুঃসম্পর্কের ননদ। তারাই তার ভালোবাসার পথের প্রধান কাটা। শুধুমাত্র প্রেমিক পুরুষটি তার মন বোঝে, বাকিরা সবাই নির্বোধ। আচ্ছা এবার সর, মায়ের সাথে জরুরি কথা আছে। কিন্তু মা তো এখানে নেই। কোথায় গেছে রে? তুমি দেখোনি বাইরের বাগানে? নবনী আর কথা বাড়ায় না, ছুটে আবার বাইরে বেরিয়ে আসে। উদাস হয়ে গাছে পানি দিচ্ছে। দুশ্চিন্তায় মগ্ন এই মানুষটা। নবনী কোনো কথা না বলেই তার মাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তরু বেগম ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকালেন। এরপর মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? নবনী মায়ের গালে আলতো করে চুমু খায়। মেয়ের চোখে মুখে যে আনন্দ ঠিকরে পড়ছে তা তো ওর মা ঠিকই অনুভব করতে পারছেন। পরক্ষণে যেন নবনী হাসছে, দুই চোখ ছলছল করে ওঠে। নবনী সেভাবেই মাকে জড়িয়ে ধরে জানায়, মা, আমার মনে হলো আমানকে আমার বিয়ে করা উচিত। ছেলেটার সাথে মিশেছি, হেঁটেছি, ওর ধৈর্যের পরীক্ষাও আমি নিয়েছি। হি ইজ আ নাইস গাই। তুই সত্যি বলছিস? নবনীর ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা টেনে জবাব দেয়, মা, তুমি তোমার মেয়েকে ভালো করে জানো। আমাকে কেউ বিন্দুমাত্র অসম্মান করবে এমন ব্যক্তি স্থান থেকে আমি 100 মাইল দূরে সরে যাই। অতীত আমার যেটা ঘটেছে তার জন্য আমার বিন্দুমাত্র আফসোস নেই, কিন্তু আমানও যদি সেই একই পথে হাঁটে তবে আমি হয়তো থেমে যাব। বারবার মানুষকে ভরসা করা যায় না, এতটা সহ্য ক্ষমতা আল্লাহ কোনো মানুষকে দেন নাই। আর এই বিষয়টা জেনে বুঝেই আমি আমান ফাহিমকে কাছে থেকে জানার চেষ্টা করেছি। তার সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর নিয়ে তবেই আমার এই সিদ্ধান্ত। তোর সিদ্ধান্তে আমি ভীষণ খুশি হয়েছি মা। আমার ফোন কই? ফোনটা দে না, আমি এখনই কল দিয়ে তোর আব্বুকে খুশির খবরটা জানাতে চাই। মায়ের খুশি দেখে নবনী মুচকি হেসে মাকে মোবাইল ফোনটা এগিয়ে দিয়ে নিজের ঘরে ফিরে আসে। ঘরে ঢুকে এসে জানালার পর্দা সরিয়ে দেয়। যেভাবে শাড়ি পরেছিল সেটা সেভাবেই পরে জানালার পাশে এসে একটা চেয়ার টেনে বসে পড়ে। সন্ধ্যা নেমে আসা আলো যেন ঠিক করে পড়ছে ওর জানালায়। বাগান থেকে তার মায়ের লাগানো বেলফুলের স্বরূপ বন্ধ গন্ধ মম করে ভেসে আসে মুখের মুহূর্তে। নবনী সুখে যেন মরিমরি অবস্থা। সে আবার নতুন করে নিজেকে সাজিয়ে তুলবে, নিজেকে ভালোবাসবে, বাসাবে আর ভালোবাসবে আমান ফাহমিকে বাসাবে। সে নিজের ডায়েরিটা বের করে নিজের একান্ত ব্যক্তিগত কিছু কথা সাজাতে শুরু করে শব্দের মায়াজালে। নতুন করে কারোর সাথে জীবন সাজাতে হবে এই কথা 7 স্বপ্নেও ভাবিনি। একবার ভয়ঙ্করভাবে অপমানিত হবার পর আমি মানুষকে বিশ্বাস করতেই ভুলে গেছিলাম। আমান ফাহিমকে জানার পর আমার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলাম। মানুষটাকে প্রচণ্ড ভালো বলবো না, তবে মানুষটাকে সম্মান দেবার অভ্যাসটুকু তার মধ্যে আছে। আর আমি আমার লাইফ পার্টনারের থেকে ঠিক এইটুকুই সবার আগে চাই। আমি জানি আমান আমাকে কখনোই কোনো বিষয়ে না করবে না, কিন্তু নিজের পরিচয়টা আমাকে ধরে রাখতে হবে। বর্তমানে আমি যে জবটা করছি বেশ ভালো, এটা আমি ছাড়তে চাই না। এই চাকরিটা আমার কয়েকটি পরিচয়, অথচ আমানের এই নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই। এই যোগ্য পুরুষ আমি আর কোথাও পেতাম? খোদা, বলে দিতে পারো আমি এই মানুষটির সাথে সারা জীবন থাকতে চাই, সারাটা জীবন। ডায়েরি লেখা শেষ করে সে আবার জানালা লাগিয়ে দেয়। তারপর ঘরে মোবাইলের মৃদু আলো দিয়ে এক টানে নিজের শাড়ি খুলে ফেলে সে। এই শরীরে একসময় অন্য পুরুষের স্পর্শ লেগেছিল, সেই দাগ তুলে ফেলার ক্ষমতা ওর নেই। তবে এ সম্ভব হলে তাই করত। অতীত সুন্দর হলে তাকে আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছে করে, কিন্তু সেই অতীত যদি মানুষের জীবনের সমস্ত সুখটুকুই কেড়ে নেয় তবে অতীতের সেই স্মৃতির ব্যবচ্ছেদ করে নেওয়াটাই উত্তম। নবনী নিজের শরীরের প্রতি খুব বিরক্ত লাগছে। হঠাৎ এইখানে যে নকিবের ছোঁয়া লেপ্টে আছে তা সে কিভাবে কাটাবে? ওর খুব ইচ্ছে চামড়াগুলো খুলে ফেলে দিতে, কিন্তু তা কি সম্ভব? ওয়েট 1 মিনিট, দরকারই বা কি? যদি ভালোবাসা শরীর ও একটি বিশাল অংশ জুড়েই জড়িত, ভালোবাসা শরীর না থাকলে মানুষ আর কি বাচ্চা না হওয়ার অপরাধে এই যে এত কিছু ডিভোর্স,
বা স্বামী স্ত্রীর কারো একজনের ত্রুটি থাকলে অন্যজনকে এইভাবে পরকীয়া আসক্ত হয়? ইস, পৃথিবীর সমস্ত নেগেটিভ চিন্তা মাথায় এসে ভর করছে নবনীর। আমি কি বেশি খুশিতে পাগল হয়ে গেলাম নাকি ভয়ে আবল তাবল ভাবছি? আমান আমাকে সত্যিই ভালোবাসে। ওর আমার প্রতি ওর অনুভূতিগুলো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতির একটি। নবনী আয়নার দিকে আরো একটু ঝুঁকিয়ে এগিয়ে গেল। হঠাৎ আয়নার সামনে আবছা অন্ধকারে নিজেকে রুদ্ধশ্বাসে দেখতে ওর ভীষণ ইচ্ছে করছে। নিজের এই বিচ্ছিরি ইচ্ছের প্রতি আজ তার ঘৃণা নেই, বরং অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। এই বুকে সে আমানকে জড়িয়ে রাখতে চায়, ঠিক যেন গভীরে, যেখানে তাকে জড়ালে 1000 বছর বাঁচতে ইচ্ছে করবে, একসাথে চলতে ইচ্ছে করবে। অন্যদিকে আমান ওকে নিয়ে কি মহা স্বপ্ন গুনছে কে জানে। এই মানুষটার বাচ্চামি ওর দেখতেও ভালো লাগে খুব। দুই পক্ষ থেকে বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল, তবে ছেলে পক্ষে এবার আর মেয়ে দেখতে গেল না। একই মেয়ে বারবার দেখতে আসার নাটক করতে আরমান সাহেব পছন্দ করেন না। তার উপর আমাদের কারণে তো আরও নয়। হোসেনকে ঠিকই যথেষ্ট খোঁজ খবর নেওয়ার অনুরোধ তিনি করেছেন, যদিও ফরিদ হোসেনের এসব নিয়ে মাথা ব্যথা নেই। ঋতুকে সেই দেখতে আসার দিনই এই পরিবার সম্পর্কে যথেষ্ট ধারণা তিনি পেয়েছেন। নিজের মেজর শালাবাবুকে নিজ দায়িত্বে ভালো মন্দ যাচাই করিয়েছেন। চারপাশের এত ইতিবাচক দিকের মধ্যে নেতিবাচক দিকগুলো খুঁজে পাওয়া যায়। আজ রাতে আমান এবং নবনীর বিয়েবাড়ির গেটের সামনে বড় করে ফুল দিয়ে সাজিয়ে লেখা হয়েছে নবনী ওয়ার্ডস আমান। গতকাল থেকে টুকটাক আত্মীয় স্বজন আসা শুরু করেছে। যদিও নবনী চায়নি তার এই দ্বিতীয় বিয়েতে আত্মীয় স্বজনেরা কেউ আসুক, কিন্তু ফরিদ হোসেন একান্ত কাছের মানুষগুলোকে বাদ দিতে পারলেন না। ফরিদ হোসেন সবাইকে বলে দিলেন অতিথিদের খাতির যত্নে যেন ত্রুটি না হয়। বেয়াই তার এই শহরের সবচেয়ে ভদ্রলোক। সন্ধ্যার পরপরই বরযাত্রী এসে হাজির হবে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। নবনীকে লাল টুকটুকে শাড়ি পরানো হচ্ছে, কিন্তু ওর সবকিছু কেমন যেন লাগছে, যেন কিছু একটা এলোমেলো হচ্ছে। নবনীর কেমন যেন ভয় ভয় করতে লাগলো। শাড়ি পরানো যখন অর্ধেক এসে দাঁড়ায়, তখন নবনীর মোবাইলে টোন করে একটা শব্দ হলো। ঋতু বোনের দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার মেসেজ এসেছে আপা, আমান ভাইয়া সেন্ট ফটো। আচ্ছা দে, কিন্তু ওয়াইফাই লাইনে সকাল থেকে সমস্যা করছে। এদিকে আমার ফোনেও তো ডাটা নেই, তুই একটু হটস্পট দে তো। ওসব পরে দেখলেও তো হবে, এখনই তোমার ছবিটা দেখা লাগবে। নবনী বোনের দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে জবাব দেয়, হ্যাঁ এক্ষুনি লাগবে। তুই কি দিবি? না হলে বল, আমি আলাদা ব্যবস্থা করছি। আচ্ছা দিচ্ছি বাবা, আমান ভাইয়ের জন্য এত মন আকুপাকু করছে তোমার? একদম ফালতু কথা বলবি না তো। আমার কেমন যেন ভয় ভয় করছে সবকিছু, মনটা বড্ড উতলা। তাই চোখে যা বাজছে তাই একেবারে শিকড় অবধি জানার চেষ্টা করছি শুধু। ঋতু বোনের মনের অবস্থা অনুধাবন করতে পারে। এই মানুষটা যে কত সংকোচের ভেতর দিয়ে নিজের জীবনে দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছে তা তো ঋতুর চেয়ে অধিক কেউ জানে না। সে হটস্পট চালু করে নবনীর ফোনটা এগিয়ে দেয়। নবনী লক খুলে দেখে আমান সুন্দর করে শেরওয়ানি পরে ছবি পাঠিয়েছে, সাথে লিখেছে, আমি কিন্তু রেডি, আর কিছুক্ষণের মধ্যে তোমার কাছে আসছি। এরপর আমি আর তুমি সারা জীবনের জন্য একটি মানুষ হয়ে যাব। আর হ্যাঁ, বাসরাত তোমার জন্য কিছু একটা গিফট আছে। ক্যাপশন পড়ে নবনী সহায় ঠিক করে হেসে দেয়। সে মনে কি ভয় পেয়েছিল, আর আমান কত চমৎকার ভাবে তার মন ভালো করে দিল। বোনকে এভাবে হঠাৎই হেসে উঠতে দেখে ঋতুর ঠোঁটের কোণেও হাসির রেখা ফুটে ওঠে। মানুষের অনুভূতির এই এক সুন্দর চেইন কমান্ড। অন্যের মুখের হাসি দেখলে হাসতে ইচ্ছে করে, কাঁদতে দেখলে কাঁদতে ইচ্ছে করে। এ অনুভূতি মানুষের একান্ত স্বভাবজাত। সৃষ্টিকর্তা যাদেরকে সুন্দর সহজ মন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের প্রত্যেকের মধ্যেই এই গুণটা অটোমেটিক চলে আসে। সে ভ্রু দুলিয়ে জিজ্ঞাসা করল, হঠাৎ মুখের ভঙ্গি পাল্টে গেল যে? এই দেখ আমান কি কাণ্ড করে বসেছে। বলে সে বোনের দিকে মোবাইলের স্ক্রিন উঁচু করে ধরল। ক্যাপশন পড়ে সেও যেন হাসিতে ফেটে পড়েছে। ভাইয়া যে এত চমৎকার মানুষ, সে আফসোসের সুরে ভনিতা করে বলে উঠল, ইস, আমান ভাইয়াকে না বলে বিশাল ভুল করে ফেললাম আপা। এমন জীবন সঙ্গী কি হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় নাকি? নবনী আর চোখে চেয়ে মুচকি হাসে। পার্লারের মেয়েদের ডেকে বারবার করে সচেতন করে ঋতু বলে দেয় যে আমার আপাকে কিন্তু সুন্দর করে সাজাবে, তবে বেশি হাইফাই দরকার নেই, সিম্পলের মধ্যে গর্জিয়াস, বেশি সুন্দর দেখায়। বিয়ের শাড়ি, হাত ভর্তি চুড়ি, কপালে টিপ, কানে ঝুমকো, আর হালকা করে মেকআপের সাজ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আবার ওই রূপ দেখলে এই শহরের সব কয়টি প্রেমিক নিশ্চিত আফসোস করবে। আর আমান ভাইয়া তো
ঋতু, তোর মেয়ে না হয়ে ছেলে হয়ে জন্মানো উচিত ছিল। ভালো মেয়ে পটাতে পারতিস, তাহলে এইভাবে রং ঢং করতে ভালো লাগে সবসময়। এবার দয়া করে এত বক বক না করে চোখের সামনে থেকে সর। ঋতু সামান্য কৃত্রিম অভিমান দেখিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তার বোন এখন সাজবে, কতদিন পর এমন জমকালো সাজবে তার আপা। জুতা নতুন বক্স থেকে বিয়ের জুতা জোড়া পরে নিয়ে আমান আয়নার সামনে দাঁড়ালো। ঠিক বর্বর লাগছে তো, নাকি ডাক্তারি দেখাচ্ছে? না, ভালোই লাগছে। মনে মনে নিজে নিজেকে প্রশ্ন করে হাসে আমান। এরপর ড্রয়ার থেকে একটা চমৎকার আংটি পরে সে নিজেকে বলে, এই উপহারটা নবনীর, এটা কি এখানেই রেখে যাব নাকি সাথে করে নিয়ে যাব? স্পেশাল মানুষের স্পেশাল উপহার, অবশ্যই স্পেশাল ভাবে রাখা উচিত। ভাবতে ভাবতে এসে শেরওয়ানির পকেট খোঁজে, কিন্তু পকেট তো নেই। অনেক ভেবে চিনতে শেষমেশ শেরওয়ানির বুকের কাছের পকেট তাতেই রেখে দিল। অন্য ছেলেরা অবশ্য এই স্থানটিতে তাজা রক্ত গোলাপ রাখে। নিচে সবাই অপেক্ষা করছে, অথচ সকাল থেকে তার কিছুই খাওয়া হলো না। আজ আর খাবার রুচি নেই। বন্ধু বান্ধব তো বলেই বসলো, শ্বশুর বাড়িতে খাবে বলে আমার বাড়ির খাবার বন্ধ করে দিয়েছি, আবার নবনীর হাতে খাওয়ার জন্য অপেক্ষা করছে কিনা কে জানে। বরযাত্রীর গাড়ি প্রস্তুত, তিনটি একটাতে আমান বসলো। ছেলের পাশে তার বাবা আরমান খান বসতে চাইলেও আমানের বন্ধুদের কারণে আর পাত্তা পেলেন না। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, কিন্তু কে শুনে কার কথা। বন্ধুদের চাপাচাপিতে আমানের নিজেরই জায়গা ছেড়ে দেবার উপক্রম। ঠেলতে ঠেলতে এসে গিয়ে পড়ল গাড়ির ডান দিকের এক কোণে। অন্যদিকে ওর বোন, তার বাবা এবং হোসনে আর খালা বসলেন দ্বিতীয় গাড়িতে। বরযাত্রী গাড়ি চলল সবার আগে আগে। বরের গাড়িতে এতটুকু গাড়ির মধ্যে এত মানুষের ভিড়, এত গরমে অল্প জায়গায় ভ্যাপসা গরম আর গন্ধে আমানের পেটের মধ্যে কেমন যেন পাক দিয়ে ওঠে। সে ড্রাইভারকে ডেকে বলে দেয় সামনে কোনো ফার্মেসি পেলে যেন অবশ্যই গাড়ি দাঁড় করায়। কিন্তু আমানের পেটের ভেতর গন্ডগোল শুরু করলো। ফার্মেসির জন্য আর তার তর্স হইল না। একেবারে ঠেলে বমি আসতে শুরু করলো। বমি করলে নির্ঘাত সবার গায়ে পড়বে, আর তাছাড়া তার দেখাদেখি বন্ধুদেরও তার সাথে গাগুলিয়ে বমি শুরু হবে। পেটে চাপ সহ্য করতে না পেরে তাড়াহুড়ো করে সে দ্রুত গাড়ির জানালা খুলে বমি করতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে ওই দিক থেকে একটা ট্রাক তাদেরকে ওভারটেক করতে ছুটে বেরিয়ে যায়। ট্রাকের বড় চাকায় বাড়ি খেলো আমানের মাথা। মুহূর্তেই থেতলে যায় তার মুখের সমস্ত অংশ, ভেঙে যায় চোয়ালের শক্ত হাড়। গ্লাস ভেঙে বেরিয়ে এলো শরীরের অর্ধেকের বেশি অংশ। পেছন থেকে দ্বিতীয় গাড়ির সামনে বসে আরমান খান চমকে উঠে সামনে তাকালেন। কে ওটা? কে অ্যাক্সিডেন্ট করেছে? আরে তোমরা গাড়িটা থামাও। কিছু বুঝে ওঠার আগে এক নিমিষে সব থেমে গেল যেন। গাড়ি থামিয়ে ছুটে এসে আরমান খান দেখলেন তার একমাত্র ছেলে আমানের শরীর গ্লাস ভেঙে ঝুলছে। আমান, এই আমান, কথা বল না বাপ। কিন্তু আমান আর কথা বলে না। বরযাত্রীর জন্য যারা বেরিয়েছিল ছলো ছলো চোখে চিৎকার করছে, অ্যাম্বুলেন্স দেখো অ্যাম্বুলেন্স। রাস্তার চারপাশ থেকে নানান শ্রেণী, নানান বয়সের মানুষ ছুটে এসছে। কে জানি আফসোস করে বলে উঠল, হ্যাঁ, আর ছেলেটার বিয়ে ছিল, বিয়ে করতে যাচ্ছিল, আর বিয়ের আগে অ্যাক্সিডেন্ট করে বসলো। যে মেয়েটার সাথে ওর বিয়ে হবে, কি কপাল পুড়ল রে তার। হোসনিয়ারা বেগম হাউমাউ করে কেঁদে উঠলেন। ফৌজিয়া কাঁদতে পারছে না, হতভম্ব হয়েছে। সে আমানের দিকে চেয়ে আছে। এই তো তার ভাই, ঠিক উঠেই নবনীকে নিয়ে পাগলামি করবে। কিচ্ছু হয়নি। মিনিট 15-র মধ্যে অ্যাম্বুলেন্স এবং রাস্তার পাশের ক্লিনিকের একজন ডাক্তার এগিয়ে এলেন। আমানের শ্বাস আর টের পাওয়া গেল না। ডাক্তার মুখ ভার করে উঠে দাঁড়ালেন। সরকারি হাসপাতালে পাঠাতে হবে তাকে। অ্যাম্বুলেন্সে তার বডি তোলার সময় শেরওয়ানির বাম পাশের বুক থেকে নবনীকে উপহার দেবার জন্য বানানো আংটিটা রাস্তায় পড়ে ঠোং করে শব্দ হলো। উচ্চ জনতা সেই আংটির ঘূর্ণনের দিকে চেয়ে রইল। বরযাত্রী আসতে কতক্ষণ লাগবে আর পরিদর্শন বারবার গেটের দিকে উকি দিয়ে দেখছেন। এই বুঝি চলে এলো। একবার ঋতুকে দেখে ডেকে বললেন, নবনী রেডি হওয়া কত দূর, দেখে আয় তো। ঋতু বোনের ঘরে ফিরে দেখে নবনীকে পার্লারের মেয়েগুলো চমৎকারভাবে বউ সাজিয়েছে। লজ্জায় আধা হাত ঘোমটা দিয়ে সে অপেক্ষা করছে তার আমানের জন্য। কখন তার আমান আসবে, সবাই চিৎকার করে বলবে বর এসেছে।